নমস্কার, সকলকে জানাই শুভ সন্ধ্যা। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের সকল সদস্য এবং সদস্যদের জানাই আমাদের আলোচনা সভায় সুস্বাগতম এবং সকলকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। আলোচনার শুরুতেই আজকের আমি একটি বিশেষ ঘোষণা করব। তার আগে বলে রাখি, আজকে আমাদের সঙ্গে আলোচনায় উপস্থিত রয়েছে আমাদের বিশেষ অতিথি এবং আলোচনার আলোচক ডক্টর রঞ্জিতা চক্রবর্তী মহাশয়াকে জানাই রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রে সুস্বাগতম পুনরায়। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের অন্যান্য সদস্য এবং সদস্যগণ প্রকাশ চক্রবর্তী, রাজু পাল, সমীরণ দাস এবং আমি পায়েল দাস। আলোচনার শুরুতেই একটি বিশেষ ঘোষণা আপনাদের সামনে করব। সেটি হলো রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের এক অভিনব প্রয়াস। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র আয়োজন করতে চলেছে একটি অফলাইন অনুষ্ঠানে, যার শিরোনামটি হলো শিক্ষা হোক প্রগতির প্রতীক। পুরুলিয়ার কাশীপুরের টাড়া অঞ্চলের পাহাড় ঘেরা জঙ্গলে যে সকল দুস্থ মেধাবী ছাত্রছাত্রী রয়েছে, যারা আর্থিক দিক থেকে পিছিয়ে রয়েছে, অর্থের অভাবে শিক্ষার জগৎ থেকে পিছিয়ে পড়েছে, রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে তাদের মধ্যে শিক্ষা পৌঁছে দেওয়ার ছোট্ট একটি প্রচেষ্টা, যার কর্মসূচির মধ্যে রয়েছে শিক্ষা সামগ্রী বিতরণ ও শিক্ষার প্রয়োজনীয়তা সংক্রান্ত আলোচনা, স্যানিটারি সামগ্রী বিতরণ ও তার সচেতনতা, কুইজ প্রতিযোগিতা এবং মেধাবী বিজয়ীদের পুরস্কার প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। আপনারাও সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনাদের বিন্দু বিন্দু জুড়েই হবে সিন্ধু। শুধুমাত্র আর্থিক সাহায্যই নয়, আপনারা বিভিন্ন সামগ্রী দিয়েও আমাদের সাহায্য করতে পারেন। আমরা আপনাদের প্রতিনিধি হয়ে পৌঁছে দেব আপনাদের অনুদান সেই সব শিক্ষার্থীদের হাতে। অনুষ্ঠানটি সংগঠিত হতে চলেছে আগামী 13ই মার্চ রবিবার, সময় সকাল 9টা। আপনারা যারা এই অনুষ্ঠানটিতে যোগদান করতে চান, উল্লিখিত স্থানে সকাল 9টায় উপস্থিত হতে পারেন। এই উদ্যোগকে এবং এমন আরো ভবিষ্যৎ পরিকল্পিত উদ্যোগকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারাও সাহায্যের হাত বাড়িয়ে দিন। যারা যারা আমাদের এই উদ্যোগে সাহায্যের হাত বাড়াতে চান, তারা নিম্নে অর্থাৎ কমেন্ট বক্সে উল্লেখিত ব্যাংক ডিটেলসে বা ব্যাংক অ্যাকাউন্টে আমাদের আর্থিক সাহায্য পাঠাতে পারেন। ধন্যবাদ। আজকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমাদের আলোচনার বিষয়টি হলো উইমেন্স ব্রেকিং দ্য বায়াস। আলোচনার আলোচক হলেন ডক্টর রঞ্জিতা চক্রবর্তী মহাশয়া, যিনি বর্তমানে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপিকা রূপে অসীন রয়েছেন। বিএ, এমএ, এমফিল এবং পিএইচডি সম্পন্ন করার পর 15 বছর ধরে অধ্যাপনার সঙ্গে তিনি যুক্ত আছেন। বর্তমানে তিনি শিলিগুড়ির নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপিকা। তার আগ্রহের বিষয়ের মধ্যে রয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, জেন্ডার স্টাডিজ, হিউম্যান রাইটস, ডেভেলপমেন্ট স্টাডিজ, এনভায়রনমেন্টাল সায়েন্স, ইন্ডিয়াস গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স। তার লেখা 17টি গ্রন্থের অধ্যায়, জার্নাল প্রভৃতি রয়েছে। তার মধ্যে অন্যতম দুটি হলো উইমেন্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড জেন্ডার ইনসিকিউরিটিজ, আ সাউথ এশিয়ান পার্সপেক্টিভ, রঞ্জিতা চক্রবর্তী অ্যান্ড মৈত্রেয়ী চৌধুরী, লেভান্ট বুকস, কলকাতা। দ্বিতীয়টি হলো এথিক্স আইডেন্টিটিস অ্যাট সার্ভিস অফ পলিটিক্যাল পার্টিস প্রভৃতি। মহাশয়াকে জানাই পুনরায় আমাদের মঞ্চে সুস্বাগতম, আমাদের সকলের প্রণাম এবং অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যেও আমাদের সঙ্গে আমাদের মঞ্চে উপস্থিত হওয়ার জন্য। আমি মহাশয়াকে অনুরোধ করব আজকের অনুষ্ঠানটি শুরু করার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ সকলকে। এবং আজকের যে বিষয় সেটা হচ্ছে আমাদের নারী দিবস আজকে সেলিব্রেটেড হচ্ছে, এবং এই প্রশ্নটাও বারবার করে উঠে আসছে যে নারী দিবস কেন। আমি যেমন হাসির ছলে বলি যে রোজই তো নারী দিবস, রোজই তো আমরা সেলিব্রেট করি। আবার এই সেলিব্রেশনের কারণ এটাও ধরা যায় যে আমরা সারা বছর সেটা হয়তো মাথায় রাখি না, ওই একটি দিন মাথায় রাখি বলে আমাদের একটা সেলিব্রেশনের দিন আছে, যে আন্তর্জাতিক নারী দিবস। বিফোর উই স্টার্ট, আমরা একটা জায়গায় দেখে নিই প্রথম যে এটা এলো কি করে। তা দেখা যাচ্ছে যে 1909 সালে যখন সোশ্যালিস্ট কনফারেন্স, উইমেন্স কনফারেন্স হচ্ছে, তখন সেটা প্রথম একটা ভাবনা উঠলো যে আমরা একটা উইমেন্স ডে করতে পারি। পরবর্তীতে 1910 সালে
সোশ্যালিস্ট উইমেন্স কনফারেন্স, ইন্টারন্যাশনাল সোশ্যালিস্ট উইমেন্স কনফারেন্সে জার্মান প্রতিনিধিরা তারা বললেন যে না, আমরা একটা উইমেন্স ডে কেন সেলিব্রেট করব না। পরবর্তীতে আমরা দেখতে পাই যে প্রথম ওয়ার্কার্সরা, লেবার যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করতেন বা বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করতেন, তারা নিউ ইয়র্ক সিটিতে প্রথম কিন্তু আমরা সেটার উদযাপন দেখি। পরবর্তীতে প্রথমের দিকটায় আমরা কিন্তু বেসিক্যালি দেখছি যে ওটা একটা সোশ্যালিস্ট কাইন্ড অফ কনোটেশন, বা উইমেন্স ডে বলতে যারা ওয়ার্কার, মহিলা কর্ম করছেন তাদের দিনকে দেখা হচ্ছে। পরবর্তীতে 1977 সালে 1977 ইউনাইটেড নেশনস সেটাকে একটা গ্লোবাল হলিডে হিসাবে দেখে, এবং তারা প্রত্যেক বছর একটা বিষয় নিয়ে, যে মহিলাদের যেটা লিঙ্গ বৈষম্য বলো বা জেন্ডার ইকুয়ালিটি বলো, এই ধরনের বিভিন্ন বিষয়গুলো তুলে ধরার একটা মাধ্যম তৈরি করে, যে এক একদিন এক একটা বছর একটা থিম থাকবে। এবং এইভাবে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে হিসেবে আমরা প্রতি বছর মার্চ মাসের 8 তারিখে আমরা প্রত্যেক জায়গায় দেখি বিভিন্ন ক্যাম্পেইন। অনেক দেশে হলিডেজ আছে, অনেক জায়গায় কিন্তু হলিডেজ নেই, সেটা একটা বিশেষ দিন, এবং যেখানে বিভিন্ন নারীদের সম্বন্ধে বিভিন্ন ধরনের আলোচনা। বেসিক্যালি এটার উদ্দেশ্য হচ্ছে সেই চেতনা জাগানো যার মাধ্যমে মানুষ এটা রিয়েলাইজ করে যে নারীরাও একটি মানুষ। কারণ দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই মহিলাদের অধিকার, যেহেতু তাদের ভয়েস নেই, তাদের স্পেস নেই, তাদের ইকোনমিক এম্পাওয়ারমেন্ট নেই, তারা রোজগার করেন না বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু তারা কিন্তু কর্ম করছেন, কিন্তু বেশিরভাগ কর্মটাই কিন্তু আনপেইড ওয়ার্ক। এবার অদ্ভুতভাবে একটা সারা বিশ্বে দেখা যাচ্ছে যে হাফ অফ দ্য পপুলেশন যখন মহিলা, তারা কিন্তু বেশিরভাগটাই, আবার যখন পুয়ার উইমেন, তারা কিন্তু বেশিরভাগটাই অ্যাক্সেস পাচ্ছে না, এবং তারা হয়তো কন্ট্রিবিউট করছে কিন্তু সেই কন্ট্রিবিউশনের রেকগনিশন নেই, সেই অ্যাচিভমেন্ট গুলো রেকগনিশন নেই, কোথাও রেজিস্ট্রেশন নেই যে হ্যাঁ তারা এই কাজগুলো করছেন, বা তাদের স্বীকৃতি নেই। সেই স্বীকৃতি পালন করা বা সেইটা স্বীকার করার জন্য বিশ্ব সেটাকে স্বীকার করছে। এই দিনে আমরা কিন্তু সেভাবে আলোচনাগুলো, বিভিন্ন নারী কিভাবে তার স্ট্রাগল, তার সাহসের মাধ্যমে সে বিভিন্ন জায়গায় অ্যাচিভ করছে, বিভিন্ন পজিশন অ্যাচিভ করছে, সেটা আমরা দেখতে পাই। তো এবার এই বছরে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে একটা থিম রেখেছে, সেটা হচ্ছে ব্রেকিং দি বায়াস, এবং একটি মেজর থিম যেটা হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি টুডে ফর আ সাস্টেইনেবল টুমরো। উদ্দেশ্যটা হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ ইজ আ রিয়ালিটি, এবং ক্লাইমেট চেঞ্জের ফলে যে ডিজাস্টার হবে সেটার মিটিগেশন, প্রথমত এটাকে রোধ করা, কমানো, রিডাকশন করা, এবং মিটিগেশন করা, কিভাবে এটাকে ম্যানেজ করা যেতে পারে, সেটা আমরা নারীদেরকে সেখানে নিয়ে আসবো, বিকজ দে আর অলসো দ্য ওয়ান্স হু উইল বি রিসিভিং টু মাচ। কারণ কি দেখা যাচ্ছে যে মহিলারা, বেশিরভাগই গরিব মহিলারা, তারা কিন্তু এই রিসোর্সেস উপরে তারাই কিন্তু তৈরি করে নিয়ে আসছে, খাওয়ার তৈরি করা বলো বা জ্বালানি নিয়ে আসা বলো, বা ন্যাচারাল রিসোর্সেসের উপরে ভরসা কিন্তু বেশি মহিলারাই করছেন, কিন্তু তাদের সেটার উপরে কোনো অ্যাক্সেস নেই, এবং সেটা যে নষ্ট হচ্ছে, পৃথিবীটা যে নষ্ট হচ্ছে, সেই জায়গায় কিন্তু তারা সবচেয়ে বেশি এফেক্টেড হবে, কারণ তাদের লাইভলিহুড এফেক্টেড হবে। অথচ আমরা যখন জাস্টিসের কথা বলছি, তখন কিন্তু দেখতে পাচ্ছি যে সেই নারীদেরকে কিন্তু সেটার প্রতি তাদেরকে অ্যাক্সেস দেওয়া হচ্ছে না, রিকগনিশনও নেই যে তারা এটাতে কন্ট্রিবিউট করছেন, এবং দে হ্যাভ এ রাইট টু সে। ইট ইজ রিগার্ডেড অ্যাজ, যখনই আমরা ক্লাইমেট চেঞ্জ বলি তখনই কিন্তু আমাদের মাথার মধ্যে এটা চলে আসে, ক্লাইমেট চেঞ্জ মানে কিছু সায়েন্টিস্ট বসে ঠিক করছেন যে কতখানি টেম্পারেচার বাড়লো, কোন গ্লেশিয়ারটা কতখানি গলে যাচ্ছে, এবং কতখানি জলের লেভেলটা বাড়বে, সি ওয়াটারের লেভেলটা বাড়বে, কি ধরনের ডিজাস্টার হতে পারে, ন্যাচারাল ডিজাস্টার কতখানি হবে, সুনামি কতখানি হবে, এগুলো আমরা অনেক কিছু ভেবে নিচ্ছি, এবং ইট ইজ অ্যাজ ইফ আ ম্যাটার অফ ডিসকাশন ফর দি পলিসি মেকার্স, ফর দি সায়েন্টিস্ট অ্যান্ড দ্য স্কলার্স যারা এটা কাজ করছে, এটা নিয়ে, এই বিষয় নিয়ে কাজ করছে। সাধারণ মানুষকে শুধু বলা হচ্ছে হ্যাঁ তুমি এটা ম্যানেজমেন্ট করো, কিন্তু মহিলারা যে স্পেশালি যারা তৃতীয় বিশ্ব, আমি আবার একটা কোটেশনে বলবো তৃতীয় বিশ্ব, কিন্তু যারা গরিব দেশের মহিলা, তারা কিন্তু সবচেয়ে বেশি ডিপ্রাইভড হচ্ছেন, কারণ তাদের লাইভলিহুড ইজ অ্যাট রিস্ক। যেমন ধরা যায় যে নদীটা যদি শুকিয়ে যায়, তাহলে তারা যে ছোটখাটো মাছ ধরতেন, সংসারে তারা খাওয়ার প্রোভাইড করতেন, বা
তারা যে জ্বালানিটা, গাছ যদি শেষ হয়ে যায় তাহলে সেই জ্বালানিটা তিনি যেটা নিতেন সেটা কিন্তু আর তার পাচ্ছেন না, এবং তার এতটাই তিনি দরিদ্র যে তিনি গিয়ে আর কোনো ব্যবস্থা করতে পারছেন না, অল্টারনেটিভ যেটা আমরা বলছি সেটা কিন্তু তার কাছে তার হাতের বাইরে, নাগালের বাইরে। তাহলে সে কি হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছেন। যখন ডেজার্টিফিকেশন হচ্ছে তখন তাকে জল আনতে, খাওয়ার জল আনতে তাকে অনেকটা হাঁটতে হচ্ছে। এবং স্পেশালি অল্প বয়সী মহিলারা, অল্প বয়সী মেয়েরা, তারাও কিন্তু ভয়েসলেস, কারণ তারা কি পে করছেন। ঠিক যেমন দেখা যাচ্ছে যে যারা বড় লোক দেখা যাচ্ছে তারা হয়তো অনেকটাই তারা পলিউশন তৈরি করছেন, কিন্তু সেটা যখন ফেলা হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড গুলো কিন্তু মানে যেটা যদি আমরা একটা সিটিকে দেখি তাহলে দেখবে যে ডাম্পিং গ্রাউন্ড গুলো কিন্তু সবসময় স্লামসের ধারে বা যেখানে মার্জিন বলতে যেটাকে বোঝা যায়, যেখানে গরিব মানুষ থাকে তার আশপাশে হচ্ছে। তো গরিব মানুষের কি রাইট টু পিওর এয়ার নেই? কারণ রাইট টু পিওর এয়ার মানে হচ্ছে রাইট টু লাইফ, ইট ইজ লিঙ্ক টু দ্যাট, এবং রাইট টু আ ডিগনিফাইড লাইফ। তো সেটা কিন্তু তাকে ডিনাই করা হচ্ছে, কারণ আমরা ভাবছি না, বিকজ আমার কাছে টাকা আছে, আমার কাছে পয়সা আছে, আমি সুন্দর একটি বাড়িতে থাকবো, কিন্তু আমি যে নোংরাটা প্রডিউস করব সেটা আমি ডাম্প করব অন্য কোথাও। তো সেই একই পলিটিক্স কিন্তু আমরা সর্বক্ষেত্রে দেখি। এবার এটাকে কিন্তু খুব সহজভাবে দেখা যেতে পারে, ইট ইজ অলসো আ ম্যাটার অফ পাওয়ার রিলেশন। পাওয়ার রিলেশন কিভাবে, যে যে যার হাতে ক্ষমতা আছে সে কিন্তু ডিসাইড করছে যে কোনটা ঠিক এবং কোনটা ঠিক নয়। সে ঠিক করে দিচ্ছে যে কোনটাকে আমি ধরবো যে ইট ইজ অ্যান ইস্যু টু বি ডিসকাসড অর ইট ইজ নট অ্যান ইস্যু টু বি ডিসকাসড। এবং মহিলারা আরো সমস্যায় পড়ছে এই কারণে যে যিনি গরিব মহিলা তিনি কিন্তু স্পেসই পাচ্ছেন না যেখানে তিনি বলতে পারেন যে আমার এটা একটা স্পেসিফিক সমস্যা, এই সমস্যার কথা কিন্তু আমি বলার কোনো জায়গায় পাচ্ছি না, কারণ আমি শিক্ষিত নই, আমি আমার কাছে যথেষ্ট অর্থ উপার্জন নেই, আমার ক্ষমতা নেই সেই অর্থ উপার্জন করা, বা আমি সেই এখনকার যে জব যেটা সেই লেভেলে আমাকে নিয়ে আসতে পারবে সেটা আমার ক্ষমতা নেই, কারণ আমার সেই অপরচুনিটি নেই, বা আমি একটা স্টিরিও টাইপের মধ্যে আছি যে আমার কোনো সমস্যা হতেই পারে না, আমরা তো এমন চলতেই পারে আমার। যেমন বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যখন একটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট হচ্ছে বা সেক্সুয়াল অ্যাসল্ট হচ্ছে, আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু সেই মেয়েটির চরিত্র নিয়ে প্রশ্ন করছি, বা আমরা বলছি যে ওই মেয়েটির তো এরকম হতেই পারে, কারণ হয় তার ড্রেস, বা সে সেই স্তর থেকে আসছে, তার হয়তো কনসেন্ট ছিল, এখন সে না করছে। এই যে ধরনের চিন্তা ভাবনাগুলো, এগুলো কিন্তু একটা স্টিরিও টাইপের জন্ম দেয়, এবং এখান থেকেই কিন্তু আমাদের মাথায় বায়াস তৈরি হয়। ইট ইজ ইন আওয়ার মাইন্ড দ্যাট বায়াস ইজ ক্রিয়েটেড। যে বায়াসটা হচ্ছে কি, যখন আমরা কিছু কিছু জিনিসকে বেশি ওয়েটেজ দিচ্ছি, ডিসপ্রপোর্শনেট ওয়েটেজ দিচ্ছি, অ্যান্ড অলসো ডেভেলপিং সার্টেন অ্যাটিটিউডস along with it, and kind of categorizing certain individuals, certain people on the basis of their work, on the basis of their sexual orientation, on the basis of their caste, on the basis of their religion. তো এই ধরনের বিভিন্ন জিনিস আমরা যখন স্টিরিওটাইপ তৈরি করছি সেটাকে আমরা বলছি বায়াস। এবং এটা জেন্ডার বায়াসটা কেন বেশি সমস্যাজনক, এটা যখন আমাদের যে এটা মহিলারা পারেন না, এটা পুরুষরা পারেন, এটা পুরুষরা পারেন না, এই ধরনের চিন্তা ভাবনা যখন তৈরি হয় তখন কিন্তু আমরা অনেক জায়গায় একটা ওভার জেনারেলাইজেশন করি, যেটা আমরা রিসার্চ অ্যাজ এ রিসার্চার আমরা বলি যে এটা একটা বায়াসড রিসার্চ। হয়তো তুমি দেখা যাবে যে অ্যাজ এ রিসার্চার তুমি যখন সিলেক্ট করছো কোনো একটা স্যাম্পল, তখন কিন্তু তোমার বায়াসটা কাজ করছে at the back of your mind, and when you are selecting your cases you are guided by that bias, যেটা আমরা বুঝতে পারি না। এবং বুঝতে পারি না কেন? Why bias becomes so difficult and so problematic? Bias becomes difficult because it is the determinant and is determined by the socio-economic and political structures. এবং এটা এই স্ট্রাকচারগুলো এমন ভাবে তৈরি হয় যা, এবং এর আশপাশে এমন ধরনের ডিসকার্সিভ প্র্যাকটিসেস তৈরি করা হয়, ন্যারেটিভস গুলো তৈরি করা হয়, যার ফলে সেটাকে অনেকটাই জাস্টিফাই করা হয়। আমরা কিন্তু তখন ওই স্টিরিওটাইপটাকে জাস্টিফাই করে, যেটা হয়তো একটা রং
কাইন্ড অফ স্টিরিওটাইপেশন, সেটাকে আমরা জাস্টিফাই করে আমরা সেটাকে ধরে নিই যে এটাই সত্য, এটাকে আমরা ট্রুথ ধরে নিই। দ্যাট ক্যানট বি ফলসিফাইড, দ্যাট ক্যানট বি রিজেক্টেড। অ্যান্ড ওই ট্রুথের উপরে ভিত্তি করে আমরা কিন্তু আমাদের নলেজটাকে ডেভেলপ করি। এইখানে গিয়ে সমস্যাটা এই কারণে, বিকজ ইট অলসো রিলেটস টু দি ডিস্ট্রিবিউশন অফ এভরিথিং, distribution of power, distribution of wealth, distribution of resources, distribution of access to resources, distribution of opportunities, এবং কে কতটা স্পেস পাবে, ভয়েসের বলো, নিজের কথা বলার জায়গা বলো, বা তার অর্থ দিয়ে বলো, বা ক্ষমতা দিয়ে বলো, সেখানে দেখা যাচ্ছে যে এই স্টিরিওটাইপ গুলো সামহাউ ইটস অলওয়েজ কন্ট্রোলিং অ্যান্ড অলসো নট অ্যালাউইং পিপল টু চ্যালেঞ্জ ইট। যার ফলে কি তৈরি হচ্ছে যে কেউ কেউ ধরে নেওয়া হচ্ছে যে এইভাবে, আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, দেখবে স্পেশালি এটা আমি যেহেতু এটা একটা মিক্সড ক্রাউড সেই জন্য আমি এটা বলছি, এটা অনেক ছেলেই এক্সপিরিয়েন্স করেছে তার বয়ঃসন্ধিকালে, সে তার যখন ভয়েসটি ক্র্যাক করছে, একটা অদ্ভুত টেনশন, একটা অদ্ভুত টেনশন এই কারণে যে আমার ভয়েসটা পরবর্তীতে কেমন হবে, আমার ভয়েসটা যদি গম্ভীর হয় বা একটু হায়ার, মানে একটু জোরে ধরেন যেমন ছেলেরা গম গম করছে এরকম, যেমন ছেলেরা, এগেন আই এম সেইং, এটা যদি না হয় তাহলে কিন্তু আমার অনেক সমস্যা হবে। অ্যান্ড ইট ইজ আ বিগ স্ট্রেস, যেটা কিন্তু তারা কারোর সঙ্গে ডিসকাস করতে পারছে না। যার ফলে কি হচ্ছে, কেন এই স্ট্রেসটা কোথা থেকে আসছে, এইটা স্ট্রেসটা আসছে, এটার একটা পরবর্তী স্টেপ আছে, সেটা হচ্ছে স্টিরিওটাইপ। এর গলাটা মেয়েলি, এই গলাটা কিন্তু মেয়েলি গলা, এটা ছেলেদের গলা। ওকে, এই যে আমরা এরকম একটা তৈরি করছি, তারপরে কিন্তু আমরা নির্ধারিত করছি আরো অনেকগুলো অ্যাট্রিবিউটস সেই মানুষটির উপরে, যে এর মেয়েলি গলা, তার মানে এই জিনিসগুলো পারে না। যেমন তার হয়তো সাহস কম হতে পারে, তার হয়তো অন্য রকমের, সে হয়তো অতটা চার্মিং হবে না, তার মধ্যে পুরুষত্বের অভাব হতে পারে, এই ধরনের আরো অনেক কিছু অ্যাট্রিবিউটস আমরা অ্যাড করতে থাকি। এবং এই অ্যাড করতে করতে কি হয়, জিনিসটা আমাদের একটা কাইন্ড অফ একটা কংক্রিট, একটা কম্পার্টমেন্টের মতো তৈরি হয়ে যায়, যেটার মধ্যে আমরা কিন্তু ট্র্যাপড হয়ে যাই। তখন আমরা আমাদের কিছু অ্যাটিটিউডস তৈরি করি, আমরা আমাদের কিছু ভাবনা চিন্তা তৈরি করি, যার মাধ্যমে এবং যার ফলে সেই মানুষটির জীবনটা কিন্তু বিপর্যস্ত হয়ে পড়ে, সে কিন্তু বিপর্যস্ত হয়ে পড়ছে। এই যে সিচুয়েশনটা, এটা কিন্তু মহিলাদের ক্ষেত্রে, এবার আমরা কেন নারী দিবসে অনেকেই এই প্রশ্নটা তোলেন যে কেন নারী দিবস, কেন পুরুষের দিবস হয় না, এই কারণেই হয় না, পুরুষেরও দিবস আছে, হয়তো একটা সময় যখন এটা রিয়েলাইজেশন আন্ডারস্ট্যান্ডিং হবে তখন, কিন্তু এখন যখন দেখা যাচ্ছে, আমরা গ্লোবালি দেখতে পাচ্ছি যে মহিলারা অনেকটাই পিছিয়ে আছে। কেন? সব সোসাইটিতে আমরা কিন্তু দেখতে পাই যে তাদের এডুকেশনালি তারা ব্যাকওয়ার্ড, তাদের রিসোর্স অ্যাক্সেসটা তাদের কম আছে, ইকোনমিক্যালি তারা ব্যাকওয়ার্ড, এবং তাদের সেই সোশ্যাল পজিশন নেই বা পলিটিক্যাল পজিশন নেই, যেটার মাধ্যমে তারা কিন্তু ডিসিশনস নিতে পারে, তারা চয়েস করতে পারে। এম্পাওয়ারমেন্ট কি? এম্পাওয়ারমেন্ট ইজ অ্যাবাউট মেকিং চয়েসেস অ্যান্ড দ্য ফ্রিডম টু মেক চয়েস। এই যে ফ্রিডমটা, সেটা কিন্তু কোথাও কোথাও অনেক ক্ষেত্রেই নেই। কেন নেই? কারণ তাদের আর্থিক কারণ হতে পারে, ইকোনমিক এম্পাওয়ার্ড নয়, সেজন্য তার কাছে তাকে যদি আমরা এই প্রশ্ন করি যে তুমি কি নিজের খুশি মতো কাজ করতে পারো, বা তুমি যে কাজটা করছো সেটার জন্য কি তুমি পেমেন্ট পাও? তো ধরো তুমি বাড়ির ক্ষেত্রেই দেখো, বাড়ির ক্ষেত্রে একজন ভদ্রলোক তিনি বাড়িতে ফিরছেন, খুব বেশিরভাগ খুব খুব কম ক্ষেত্রেই দেখা যায় যে এখনো কিন্তু অনেকটাই চেঞ্জেস দরকার, যে সেই মহিলাও বাড়িতে ফিরছেন, তাকে কিন্তু রান্নাঘরে ঢুকতে হচ্ছে, তার বাচ্চাকে দেখতে হচ্ছে, কিন্তু যিনি ভদ্রলোক তিনি কিন্তু আরামসে আবার বেরিয়ে গিয়ে তার একটা লেজার টাইম তিনি এনজয় করতে পারছেন। এবার সেই মহিলা যদি বলেন যে না, আমি আজকে রান্না করতে পারবো না, আমি বাচ্চাকেও দেখতে পারবো না, দ্যাট ইজ নট মাই জব, আমার একটা লেজার দরকার, সেই ক্ষেত্রে কিন্তু সমাজ কিভাবে দেখছে? এবং এইখান থেকেই বায়াস গুলো আসছে, দ্যাট হাউ সোসাইটি অলসো কাইন্ড অফ লুকস অ্যাট দ্য হোল কোয়েশ্চেন, এই যে কোনটা মেয়েদের কাজ, কোনটা ছেলেদের কাজ, এইভাবে ডিভিশন করা হচ্ছে, এবং এটা কিন্তু সবখানে আছে। এবং সেটা যতই তুমি
economically empowered ho, that doesn't mean it will also be going along parallel to your social empowerment. সামাজিক এম্পাওয়ারমেন্ট, সামাজিক ক্ষমতায়নও কিন্তু সেভাবে আসবে না, সবসময় দেখা যায় না। তেমনি পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট হলেও কিন্তু তুমি দেখবে যে সাইকোলজিক্যালি এম্পাওয়ার্ড নয়, যে আমি আমার হয়তো আমি রাজনীতি বুঝি, আমি কাজ করছি ভালো সবকিছু, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হচ্ছে না না আমার সব ক্ষমতাই আছে, কিন্তু কোথাও আমি মেন্টালি কিন্তু এখনো এম্পাওয়ার্ড ফিল করছি না, যে আমার মনে হচ্ছে না যে আমি আমার চয়েস গুলো নিতে পারি স্বতঃস্ফূর্ত ভাবে। এখানে একটা জিনিস মাথায় রাখা দরকার, যে চয়েস গুলো যে তুমি নেবে সেটা অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে কালেকটিভ ডিসিশন হতে হয় বিভিন্ন জায়গায়, সেখানে একা নেওয়া উচিত নয় বা একা নেওয়া যায় না, সেটা মাথায় রেখে কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু একজন অন্য মানে একজন পুরুষ যেভাবে নিচ্ছেন সেভাবে কি আমি নিতে পারছি, সেটা আমাকে কিন্তু প্রশ্ন রাখতে হয়। এইবার সেকেন্ড পয়েন্ট এখান থেকে ইমার্জ করে, যে তাহলে আমরা কি জেন্ডার ইকুয়ালিটি এটা বুঝবো যে নারী এবং পুরুষ সমান সমান, এবং সেখানে আমাকে পুরুষের মতো করে চলতে হবে, আমাকে পুরুষ যা যা করেন আমাকে সেইভাবেই চলতে হবে, তাহলেই আমার কিন্তু ফ্রিডম আসছে, তাহলেই আমার কিন্তু ইকুয়ালিটি আসছে। সেটা কি আমি এইভাবে দেখবো নাকি অন্যভাবে দেখবো? অনেকে মনে করেন এই ধরনের ভাবনা চিন্তা কিন্তু প্রবলেমের জন্ম দেয়, এই কারণে যে আমি তাহলে একজনকে ধরে নিচ্ছি স্ট্যান্ডার্ড, সে বেটার এবং আমাকে তার মতো হতে হবে, তাহলে আমি আমার মতো হতে পারবো না কেন? জেন্ডার ইকুয়ালিটি যারা বলছেন তারা কিন্তু এই জায়গাটা কিছু দ্বিমত আছে, স্পেশালি তারা বলছেন যে না, উই শুড সেলিব্রেট দ্য ডিফারেন্স। সেলিব্রেশন অফ ডিফারেন্স ইজ অলসো ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ আমরা যদি ডিফারেন্সকে ভ্যালিউ না দিই, তাকে গুরুত্ব না দিই, তাহলে কিন্তু আমরা যে বলছি সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা, সেটা কিন্তু কখনোই হবে না। কেন হবে না? গভর্নমেন্ট যতই পলিসি বানাক, কিন্তু তাহলেও কিন্তু দেখা যাবে কোথাও গিয়ে ইনক্লুশন হচ্ছে না। কেন ইনক্লুশন হচ্ছে না? বিকজ ইউ আর নট ভ্যালুইং ডিফারেন্স। যারা ওই স্ট্যান্ডার্ডের মধ্যে আসতে পারবে তারাই কিছু শেয়ার পাবে অফ পাওয়ার, অফ রাইটস, কিন্তু যারা পারবেন না, যারা মনে করছেন যে না আমরা ডিফারেন্ট থাকতে চাই, and it makes me happy to be different, I enjoy this, বা এটা আমার ফ্রিডম, তখন কিন্তু সেটা সমস্যা তৈরি করবে। সেই জন্য বলা হচ্ছে that we should go for, or rather there is a need to also accept and value this difference, so that we are able to enjoy our freedom as well as go for inclusive development. আরেকটা প্রশ্ন উঠে আসছে এখানে, যে তাহলে ইকুইটি কি? ইকুইটি আমরা বারবার দেখতে পাচ্ছি যে তাহলে আমরা ডেভেলপমেন্ট ডিসকোর্স বা গভর্নমেন্ট পলিসির মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারবার একটা কথা বলা হচ্ছে যে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন। তাহলে জেন্ডার ইকুইটি কি? জেন্ডার ইকুইটি ইজ দ্য প্রসেস থ্রু উইচ ইউ অ্যাচিভ ইকুয়ালিটি। ইকুয়ালিটি ইন টার্মস অফ অ্যাক্সেস টু রিসোর্সেস, ইন টার্মস অফ opportunities, in terms of achieving your freedom to make choices, and also to register your voice. তোমার ভয়েসকে রেজিস্টার করারও একটা রাস্তা হচ্ছে ইকুইটেবল পলিসিস। কেন? দেখা যাচ্ছে ইকুয়াল আমরা যখন বলছি তখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন স্টার্টিং পয়েন্ট, এটা একটা রেসের মতো, যে আগে দাঁড়িয়ে আছে সেও দৌড়লো এবং যে পেছনে দাঁড়িয়ে আছে সেও দৌড়লো, কিন্তু দেখা যাবে যে আগে দাঁড়িয়ে আছে সে তো এমনি আগে চলে যাবে, বিকজ স্টার্টিং পয়েন্টটা আগে, আর যে পেছনে আছে সে সবসময় পেছনে থাকবে। সেই জন্য ইকুইটেবল পলিসির মাধ্যমে কি করা হয়, একটা মোটামুটি লেভেল অফ ইকুয়ালিটি আনা হয়, জেনারেল কাইন্ড অফ ইকুয়ালিটি। কারণ মহিলাদের মধ্যে বা নারীর মধ্যেও কিন্তু ডিফারেন্সেস আছে। এবার আমি আরেকটু এগিয়ে যাই, সেখানটায় হোয়াট অ্যাবাউট দি আদার জেন্ডার? নারী দিবস মানে শুধু নারীদেরই আমাদের উন্নয়ন বা নারীদের নিয়ে ভাবনা চিন্তা, সেটা কিন্তু বলা হচ্ছে না। সেটা বলা হচ্ছে কি, যে আদার জেন্ডার অর জেন্ডার ডাইভার্স পিপল, তাদেরকেও কিন্তু ওই একই, কারণ যদি আমরা মার্জিনালাইজেশন ভাবি, মার্জিনালাইজেশনের কথাটা বলি, বা ল্যাক অফ ফ্রিডম টু মেক চয়েসেস এর কথা বলি, তাহলে যেমন মহিলারা আছেন তেমনি জেন্ডার ডাইভার্স পিপল আর অলসো সাফারিং, দে আর অলসো বিং made to remain marginalized,
সেটা একটা প্রসেসের মাধ্যমে তাদেরকে মার্জিনালাইজ করা হচ্ছে এবং তাদের অনেকের ক্ষেত্রে একটা স্টিরিওটাইপ, একটা লেবেলিং এর মতো চলে যাচ্ছে। সেই লেবেলিংটা কিন্তু একটা প্রশ্ন করা হতেই পারে যে এই লেবেলিংটা কে করছে। লেবেলিংটা তারাই করছে যারা ক্ষমতা ভোগ করছেন এবং তারা ডিসাইড করছেন তারা এটা নর্মাল, এটা অ্যাবনর্মাল। বিকজ when you put this question what is normal and what is abnormal, who does it, who decides, then you get the answer that it is not you who is deciding what is normal and what is abnormal. It is someone else deciding. Who is deciding it? It is the authority deciding it. Who has the power to decide your life, to give you the parameters. সেই প্যারামিটার্স দিয়ে দেয় যেটার মাধ্যমে তুমি চয়েস গুলো করছো যে দিস ইজ সামথিং দ্যাট ইট ইজ গুড ফর মি, ইট ইজ নট গুড ফর মি। কিন্তু সেখানে যদি প্রশ্ন করো নিজেকে, দেখা যাবে যে নো, নট অলওয়েজ ইউ আর মেকিং ইয়োর ওন চয়েস, ইট ইজ অলওয়েজ এ ডিক্টেটেড অর এ গাইডেড চয়েস। A dictated or guided choice is also based on the bias that trains your mind, যেটা তোমার মনকে ট্রেন করে দিয়েছে বছরের পর বছর। তোমাকে যে নলেজটা দেওয়া হচ্ছে, যে ইনফরমেশন দেওয়া হচ্ছে, অন দ্যাট বেসিস ইউ আর গেটিং গাইডেড। ইউ হ্যাভ ইয়োর ওন ইমেজ, যেটা তোমার নিজের সম্বন্ধে একটা ইমেজ, সেটা তোমার অন্য লোকের সম্বন্ধে ইমেজ, সেটা দিয়ে ইউ আর ডিসাইডিং এভরিথিং। অ্যান্ড অন দ্য বেসিস অফ দ্যাট ইউ আর অলসো জেনারেলাইজিং, drawing conclusions which also guides your future choices. সেই জন্য বায়াসটা খুব প্রবলেম। বায়াসটা কেন প্রবলেম? কারণ যেটা ধরো একটা সিম্পল এক্সাম্পল দিয়ে যদি বোঝানো যায়, ধরো এখন মহিলারা কাজ করছেন, ইকুয়ালি কাজ করছেন। এবার কোনো একজন মহিলা খুব কম্পিটেন্ট এবং রোজই তিনি অফিসে অনেকটাক্ষণ তিনি কাজ করেন এবং রাত্রি করে বাড়ি ফিরছেন এবং তাকে কোনো একজন তার কলিগ বাড়িতে ড্রপ করে দিচ্ছে। কিছুদিন যাওয়ার পরে দেখা যাবে তার যে কমিউনিটি আছে, নট জাস্ট তার অফিসের কমিউনিটি বাট অলসো তার পাড়ার কমিউনিটি বা তার হয়তো পরিবার থেকেও প্রশ্ন উঠতে পারে দ্যাট আর ইউ রিয়েলি ডুইং দ্যাট ওয়ার্ক? কিন্তু একজন পুরুষ মানুষ তিনি রাত্রে অফিসে কাজ করছেন এবং প্রত্যেক রাত্রে আরেকজন পুরুষ মানুষ তাকে ড্রপ করে দিচ্ছে, তাকে পৌঁছে দিচ্ছে বাড়িতে। এই প্রশ্নটা কিন্তু ওঠে না। It is not abnormal, it is very normal, but the other thing becomes very abnormal. এই যে প্রশ্নগুলো, এগুলোকে কোয়েশ্চেন করা, রাইট কোয়েশ্চেন করা বা প্রশ্ন করাটাই হচ্ছে কিন্তু জরুরি। বিকজ ইফ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ ইকুয়ালিটি, ইফ ইউ ওয়ান্ট টু get that freedom to make your choices, to decide, to develop or change the structures, the factors that hinder your progress, তাহলে কিন্তু তোমাকে এই জায়গাগুলো খুঁজতে হবে। So it is essential first to be aware about the bias, যে bias exist করে। সব ক্ষেত্রে যে bias সেটা নয়, সেখানেও আবার আমাকে খুব কেয়ারফুলি দেখতে হবে যে আমি যে লেন্স দিয়ে দেখছি সেটা কি সত্যি কিনা আগে টেস্ট করে নাও, and thereafter look into that what kind of bias exists, because bias leads to false truths, and these false truths generate or help in the creation of knowledge which restricts progress, which restricts choices, which restricts freedom, which limits freedom, and in a way limits life. কারণ you don't want to make certain choices because you don't want to be stereotyped, because you know that society has certain bias and you don't want to be into that, you don't want to suffer. So what you do, you do not make a choice. অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক মহিলারা বাড়িতে অশান্তি ভোগ করছেন বা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, তারা বেরোতে পারছেন না। কেন বেরোতে পারছেন না? কারণ তিনি জানেন, হয়তো এরকম দেখা যেতে পারে যে তিনি ইকোনমিক্যালি এম্পাওয়ার্ড না, সেই জন্য তিনি বেরোতে পারছেন না, কারণ তাকে কখনো সেভাবে ট্রেন করা হয়নি বা তার কাছে সেই স্কিলটা নেই। বা এটা হতে পারে যে তাকে সমাজ কি বলবে, তাই জন্য তিনি ওইভাবেই রয়েছে এবং কষ্ট পাচ্ছেন। সেম কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই যে অনেক পুরুষ মানুষও কিন্তু বাড়িতে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছেন, কিন্তু তারা বাইরে বলছেন না।
কেন বলছেন না? কারণ তারা মনে করছেন যদি আমি বলি তাহলে আমার বন্ধুরাই আমাকে দেখে হাসবে যে তুমি কি ধরনের ছেলে, যে তুমি ইউ আর গেটিং বিটেন আপ বাই ইয়োর ওয়াইফ, বাট ইট ইজ আ ফ্যাক্ট। সো that also limits my freedom in the sense যে এই স্টিরিওটাইপ যে আছে যে আমাকে এইভাবেই বিহেভ করতে হবে, আমাকে এইভাবেই থাকতে হবে, আদারওয়াইজ I'll be kind of typecasted, এইটার ফলে আমরা কিন্তু একটা কাইন্ড অফ একসেপ্ট করে নিই টু লিমিট আওয়ার ফ্রিডম। এবং যে ভাঙছে, then what happens when someone breaks that limit? When someone breaks that limit, someone is a rebel, সে প্রশ্ন করছে, সে ভাঙছে, সে বলছে না আমি এই স্টিরিওটাইপের মধ্যে থাকবো না, তখন সে যখন চ্যালেঞ্জ করছে তখন কিন্তু তাকে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যেহেতু পুরুষ মানুষ বা মেলস দে হ্যাভ আ লট অফ সাপোর্ট অর সোশ্যালি তারা অনেকটাই বেটার পজিশনে, সেই ক্ষেত্রে আমরা তাদের নিয়ে বিশেষ আলোচনা করি না কম্পেয়ার টু উইমেন, যাদের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু যদি এখন আমরা দেখি প্যান্ডেমিকের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, রিসেন্ট রিপোর্ট বেরিয়েছে তাতে বলা হচ্ছে মহিলাদের ফ্রিডম অনেকটা পিছিয়ে গেল। যে জেন্ডার গ্যাপ কথা বলা হচ্ছিল, যেটা আমরা হয়তো খুব তাড়াতাড়ি পেয়ে আমরা জেন্ডার গ্যাপটা ক্লোজ করে নিতে পারতাম, সেটা কিন্তু এখন আরো এক জেনারেশন লাগবে এটাকে ওভারকাম করতে বিকজ অফ প্যান্ডেমিক, যার ফলে মহিলারা যারা ইনফর্মাল ইকোনমিতে সবচেয়ে বেশি যোগদান করেন তারা সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে। উইমেন হ্যাভ বিকাম পুয়ারার ডিউ টু প্যান্ডেমিক, এবং পরবর্তীতে তারা কিন্তু এমপ্লয়মেন্টের ক্ষেত্রেও কিন্তু তারা ডিসক্রিমিনেটেড হচ্ছেন, অনেক ক্ষেত্রে কিন্তু তারা আর যেতে পারছেন না, বিভিন্ন কারণে তারা কিন্তু সেভাবে নিজেদের চয়েসটা তারা লাগু করতে পারছে না, বা তারা দে আর নট এবল টু মেক দ্য চয়েসেস বিকজ অফ দ্য লিমিটস এগেইন সেট বাই দি স্ট্রাকচার্স, দ্য সোশিও ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল স্ট্রাকচার্স। এবং সেখানে যে ভয়েসের কথা বলা হচ্ছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভয়েসটা শুধু একজন এলেন, একজন মহিলা এলেন, এবার প্রশ্ন উঠতেই পারে যে তাহলে আমরা দেখছি 33% মহিলারা গ্রামে পঞ্চায়েত বা লোকাল সেলফ গভর্নমেন্টে এসছেন এবং আমরা এতজন মহিলাকে দেখতে পাচ্ছি পার্লামেন্টে বা অ্যাসেম্বলিতে, তাহলে কেন হচ্ছে না? এখানে কিন্তু একটা কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট, ক্রিটিক্যাল মাস। সেই মাসটা হচ্ছে যেই শতাংশ, যদি এখানে 10 জন মহিলাও থাকেন এবং তারা কিন্তু কথা বলছেন না এবং চুপ করে আছেন এবং মেনে নিচ্ছেন, সাবমিসিভ ধরেন, এবং একটা কাইন্ড অফ প্যাট্রিয়ার্কি বা যেটা এস্টাবলিশড অর্ডার, পলিটিক্যাল অর্ডার আছে, তারা তাদেরকে কিছু সুবিধা দিচ্ছেন এবং সেই সুবিধা ভোগ করার জন্য তারা চুপ থাকছেন, অন্যায় হলেও চুপ থাকছেন বা চুপ করে আছেন, সেই ক্ষেত্রে কিন্তু তারা সে কোনো চেঞ্জই আনতে পারবেন না, তারা কোনো ডিফারেন্সই আনতে পারবেন না as compared to a limited number of women who are speaking and vocal and they have a voice and they register their voice. হয়তো মিনিমাম, কিন্তু they will be able to make a big difference. সেই জন্য আমাদের এটাও ভাবতে হবে যে ভয়েস বললেই হবে না, আমাকে কি ধরনের ভয়েসের কথা বলতে হবে, যে যেখানে ভাবতে হবে যে আমাদের একটা ক্রিটিক্যাল মাস থাকতে হবে যার মাধ্যমে we are able to extend or we are able to influence the choices, influence the decisions. সেই influencing the decision becomes a very important aspect of breaking a bias. যদি আমি ইনফ্লুয়েন্স করতে পারি তবেই কিন্তু অনেক ক্ষেত্রে বায়াসটা ব্রেক করা যেতে পারে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমাদেরই একজন মহিলা ক্রিকেটার আছেন না, ঝুলন গোস্বামী। এবার if you look at ঝুলন গোস্বামী, then what do you see? She is very tall, she comes from a very poor background, very humble background, উনি খুব স্ট্রাগল করে এসেছেন এবং উনি কি খেলছেন, সেই খেলাটা হচ্ছে ক্রিকেট, যেটা আমরা দেখি যেটা প্রচুর স্পন্সর আছে, ইটস আ রিচ ম্যানস গেম বলা যেতে পারে। কিন্তু একজন মহিলা, প্রথম তিনি মহিলা, দ্বিতীয় তিনি খুব হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, তৃতীয় তিনি প্রচুর স্ট্রাগল করছেন এবং তিনি কিন্তু এখানে লড়াই করে এসে পৌঁছচ্ছেন। সো শি ইজ ব্রেকিং আ লট অফ ব্যারিয়ার্স, কারণ তিনি এমন একটা স্তর থেকে আসছেন যেখানে প্রশ্ন হতে পারে, যদি আমি ইকোনমিক ক্যাটাগরি ধরি তাহলে ইকোনমিক ক্যাটাগরির মাধ্যমে এই ধরনের প্রশ্ন আসতে পারে দ্যাট ওর উচিত ছিল খেলা না করে তার বেশি দরকার ছিল তার দুটো ভাত জোগাড় করা বা তার আরো বেশি কাজ করা, বা সে হয়তো বেশি বড় ড্রিম, তার স্বপ্নটা অনেক বড়, she has no right to dream such a thing, she should not dream.
বা মহিলা হিসেবে দেখা, আরে লুক অ্যাট হার, শি ইজ গোয়িং ফর দ্যাট কাইন্ড অফ এ গেম, খেলাধুলো করছে, এবং তার বিয়ে হবে না, বা সমাজ যেভাবে দেখতে পছন্দ করে মহিলাদের, তো সেইগুলো চয়েসেস, সে কিন্তু সেদিকে যাচ্ছে না, সে কিন্তু অন্য একটা জায়গায় যাচ্ছে। শি ইজ ড্রিমিং, শি ইজ রানিং বিহাইন্ড হার ড্রিম, অ্যান্ড শি ইজ অলসো মেকিং চয়েসেস, ভেরি পাওয়ারফুল চয়েসেস। এবং যেসব মহিলারা এটা করে উঠছেন, স্ট্রাগল করছেন, এবং তারপরে তারা ভাঙছেন, সেই লিমিটস গুলো ভাঙছেন এবং নতুন করে গড়ছেন, দে আর সেটিং নিউ মাইলস্টোনস। এবং এই মাইলস্টোনের মাধ্যমেই কিন্তু আমরা ভাবতে পারি আ সাস্টেনেবল টুমরো, টুমরো which is inclusive, a tomorrow which is promising equality, a tomorrow that is promising equity, a tomorrow that is promising the celebration of diversity. এবার আমরা যখন বায়াসটা দেখছি, তাহলে লেট আস থিঙ্ক অ্যাবাউট হাউ ডু উই ব্রেক দিস বায়াস, অর হোয়াট শুড উই ডু। আমাদের কি করা উচিত? এক তো বোঝা যাচ্ছে যে হ্যাঁ, উই শুড কন্টিনিউয়াসলি স্ট্রাগল, এন্ডিভার, আমাদের উচিত যে এটাকে প্রশ্ন করা, আমাদের প্রশ্ন করা উচিত, আমাদের নতুন ন্যারেটিভ তৈরি করা উচিত, আমাদের সেই জায়গাটা বোঝা উচিত যেখানে এই ডিসক্রিমিনেশন গুলো হচ্ছে। ওয়াই ইজ দিস ডিসক্রিমিনেশন হ্যাপেনিং? and also make others aware about the discrimination, যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই করি না। আমরা অনেকেই অ্যাওয়্যার, আমরা অনেকেই অনেক কিছু বুঝি, অনেক কিছুই জানি, কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই চুপ থাকি। কেন চুপ থাকি? বিকজ it gives us certain benefits, or we think that it is better we don't speak, or it is not touching us, আমাকে টাচ করছে না, সুতরাং আমার কথা বলার দরকার নেই। নারী দিবস সেলিব্রেটেড হচ্ছে এই কারণেই, that you touch the lives of those যারা untouched, যারা সেই চয়েসগুলো সম্বন্ধে জানেনই না। কারণ তাকে বলা হয়েছে, সেখানেও একটি বায়াস কাজ করে, যে তাদের এটা দরকার নেই। এই যে দরকার নেই, তোমার এটা জানার দরকার নেই, তোমার এটা বোঝার দরকার নেই, এটা কিন্তু হামেশাই আমরা শুনতে পাই বিভিন্ন পরিবারে। তোমরা যদি দেখো, দেখবে যে তোমাদের বাড়িতে অনেক ক্ষেত্রেই যে মায়েদেরকে বলা হয় যে তোমাদের এটা দরকার নেই জানার, টাকা পয়সার ব্যাপার বাবাই দেখবেন, মায়েদের জানার দরকার নেই। এই যে দরকার নেই, এটা কিন্তু ঠিক নয়, ইট ইজ অ্যাকচুয়ালি আ ডিনায়াল অর ডেপ্রিভেশন। কারণ তিনিও ইকুয়াল একজন স্টেক হোল্ডার ইন দ্য এন্টারপ্রাইজ কল্ড হোম। হোমকে যদি আমি একটা এন্টারপ্রাইজ দেখি, তিনিও কিন্তু ইকুয়াল হাউস হোল্ডার, একটা স্টেক হোল্ডার, কিন্তু তাকে কিন্তু তার চয়েস বা তাকে সেই ইনফরমেশনটা দেওয়া হচ্ছে না। এবং এখানেই কিন্তু বায়াসটা তৈরি হয়, দ্যাট ল্যাক অফ ইনফরমেশন, ইউ ডিনাই ইনফরমেশন, ইনফরমেশনটাই তাকে দেওয়া হচ্ছে না, যে সে যাতে তার নিজের সিচুয়েশনটা পরিবর্তন করতে পারে, সেই জন্য তাকে সেই কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন থেকে সরিয়ে রাখা হচ্ছে। It could be in the name of care, যে আমি তাকে খুব কেয়ার করি, তার প্রতি আমি তো সব দেখে নেব, সেই জন্য তার দরকার নেই। এটা হতে পারে। এটা হতে পারে যে না, সে বেশি জানলে সমস্যা তৈরি হবে, সুতরাং না জানাই ভালো, বা সে বোঝেই না, এটা একটা আমার আন্ডারস্ট্যান্ডিং, আমার মনে হচ্ছে যে সে কিছু বোঝেই না, তাই তাকে বলাও মানে। যখন আমি এরকম ধরনের কিছু অলরেডি ডিসাইড করে নিচ্ছি এবং আমি একজন মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করছি, সেখানে কিন্তু আমাকে দেখতে হবে that whether this action of mine is guided by some bias, whether it is guided by some bias or not. এর প্রশ্ন কি, যে কে কখন কি পাচ্ছে, who is getting what, এই অধিকারটাও একটা গুড, সেটা সে পাচ্ছে কিনা, যে এই যে ইনফরমেশন, সেটা সে পাচ্ছে কিনা, কে ডিসাইড করছে যে পাবে কি পাবে না, who is deciding? Third, on what basis the person is deciding, যে আমি যদি তাও কাউকে কিছু দিই বা কাউকে কিছু না দিই, বা তাকে আমি বলছি যে না তার দরকার নেই, তাহলে সেটা কিসের ভিত্তিতে আমি করছি, on what basis? Is it on the basis of care? Is it on the basis of that I don't want a question, or it is on the basis of a bias? এবং কেয়ারটাও আমি কিন্তু এভাবেই নিচ্ছি যে এটা আমার কাজ,
আমি পুরুষ তাই করছি, সে মহিলা, তার এটা দরকার নেই, সেই জন্য তাকে আমি জানাচ্ছি না, কারণ আমি তো সবকিছু তার করেই দিচ্ছি। কিন্তু আমি তাকে প্রশ্ন করছি না যেটা আমি করে দিচ্ছি সেটা কি তার চয়েস, তিনি কি এটা চেয়েছেন নাকি তিনি অন্য কিছু চাইছেন। আমরা যখন একটা যে কোনো জায়গায় এন্টারপ্রাইজে কাজ করছি তখন কিন্তু দেয়ার ইজ এ কোয়েশ্চেন অফ কনসালটেশন। কনসালটেশনটা হচ্ছে কিনা, ইনফরমেশনটা আসছে কিনা, সেটাও কিন্তু একটা প্রশ্ন। এবং এটা অনেক ক্ষেত্রেই ইনফরমেশন ডিনায়ালটা কিন্তু ruled by or it is dominated by or controlled by a bias that is in our minds. We are trained to see certain things, যে আমি আমার মাকে দেখিনি কখনো এখানে কথা বলতে, তাই আমার স্ত্রীও করবেন না, আমি চাই না আমার স্ত্রীও আসুক, বিকজ এটা আমি দেখেছি যে আমরাই করেছি, ছেলেরাই করে, ছেলেরাই বাজার করে। এটাও কিন্তু একটা বায়াস। এটা যদি কোনো মহিলা বলেন যে হ্যাঁ শুধু ছেলেরাই বাজার করবে, আমি করব না, এটা হতে পারে ফিজিক্যাল কারণ, তার মনে হতে পারে যে আমি ব্যাগ টানতে পারবো না, আমার যিনি পার্টনার আছেন, হাজবেন্ড হতে পারে, ভাই হতে পারে, তার অনেক বেশি শক্তি, সে অনেক বেশি আনতে পারবে, সেটা আলাদা কথা। বাট ইফ আই থিঙ্ক দ্যাট না, মহিলারা এটা করেন না, ইট ইজ অলসো আ বায়াস। এবং সেখানে ইট ইজ অলসো আ কাইন্ড অফ গোয়িং এগেনস্ট ইউ ডিমান্ডিং ইকুয়ালিটি। যে আমি মনে করছি যে আমি ইকুয়াল, কিন্তু আমি এখানে বলছি যে না না, মানে আমি সিলেক্টিভ বায়াসের এখানে, আমি কিন্তু সিলেক্টিভলি কিছু কিছু জিনিস চুজ করছি। সো দেয়ার ইজ আ প্রবলেম অফ সিলেক্টিভ বায়াস। ইউ আর সিলেক্টিং few things as something that you will fight for equality, and certain things that you are okay with it. Now if there is an agreement between the partners, then there is no problem. But if there is a disagreement and it is kind of an expected thing যে তোমারই এটা করা উচিত, তোমারই এই বাজারটা করা উচিত, তুমি যাই অবস্থাতেই থাকো তাও এটা তোমাকেই করতে হবে, বা আমাকেই রান্না করতে হবে, বা তোমারই এটা রান্না করা উচিত, বাড়ির মহিলা তুমি, বাড়ির বউ তুমি, তোমাকেই রান্না করতে হবে, আমি কোনোদিনও রান্না করবো না, আমি না খেয়ে থাকবো তাও ঠিক আছে, রান্না করবো না। এখানেও কিন্তু ইভেন ইফ ইউ আর সিক, তোমাকে উঠেই রান্না করতে হবে, দ্যাট ইজ নট গুড। যে কিছুদিন আগে প্যান্ডেমিকের সময় একটা ভাইরাল হয়েছিল যে এক ভদ্রমহিলা নাকে অক্সিজেন মাস্ক লাগিয়ে রান্না করছেন, অনেকে অনেক রকমের কমেন্ট দিয়েছিল। তো ওখানে কি this actually brings out those who say that okay, mother, she's serving and she's doing that and eulogizing, praising motherhood. They're right, probably from their perspective it is okay, but that also puts a question mark that being a mother, does that mean that you don't care about your health? Does that mean that you are forced to do certain things which otherwise you cannot do? এইখানটাই কিন্তু জায়গা, প্রশ্নটা এখানেই যে whether we are going to do certain things which otherwise we would not do, কিন্তু আমি forced to do. If I'm forced to do because society wants it, or my family wants it, or I am told that this is a woman's work, I should do it, then I am suffering, I am being denied, I am deprived. If I am doing it on my own choice, not guided by anything, আমার ভালো লাগে তাই আমি করছি, আমার ভালো লাগে রান্না করে সবাইকে খাওয়াতে, আমি করছি, it's fine. It is not a problem there. It's a problem when you are forced to do because you have to do it. তোমাকে বিয়ে করতেই হবে, তোমার বয়স হয়ে যাচ্ছে, এবার তোমার ইচ্ছে তুমি আরেকটু পড়াশোনা করো, তোমার ইচ্ছে তুমি বিয়ে নাই করতে পারো, it's not the end of your life. You may have a different goal. আমার ড্রিম আছে যে আমি অ্যাস্ট্রোনট হব, হতেই পারে, তার জন্য আমাকে বিয়ে করে সংসারই করতে হবে, not required. If you can challenge those, why, যেখানে সবাই করছে আমাকেও করতে হবে এবং এটা এক্সপেক্টেড, and if I say that no, I don't want to do it, then it becomes a problem. Or if someone is not following the norm or so called norm, যেটা সমাজে নর্মাল হিসেবে দেখা হয়, সেরকম নর্ম যদি কেউ ফলো না করে, আমার কি সমস্যা হচ্ছে? It's also a matter of questioning yourself, introspection, যেখানে whether I am also biased, আমি অন্যের কে বলছি যে আমার প্রতি বায়াস হচ্ছে, বা এ বায়াসড ও বায়াসড, আমি কি নিজে কোথাও বায়াসড? That is also essential. It's also a day where you question yourself. It's not just a day when you think that these are the things I have not got, or these are the things that I have achieved, but it is also a day when you question yourself critically, that whether
I am also controlled by certain discourses which makes me feel uncomfortable, or which is actually কাইন্ড অফ আমার যে বক্তব্য আছে বা আমার ক্লেইমস আছে সেগুলো কোথাও কোথাও গিয়ে কোয়েশ্চেনেবল হয়ে যাচ্ছে, বিকজ I am practicing something which I don't believe in, or I am believing in something which is kind of also a stereotype or attaching attributes to something which otherwise does not belong to it. সেই অ্যাট্রিবিউটটা তো সেই জিনিসটা বা সেই মানুষটার সঙ্গে অ্যাসোসিয়েটেডই নয়, কিন্তু আমি ওটা করছি। এখানেই আজকের যে আমাদের বিষয়টা, ব্রেকিং দ্য বায়াস, উইমেন ব্রেকিং দ্য বায়াস, এটা আমরা এভাবে দেখতে পারি দ্যাট হাউ উইমেন হ্যাভ been able to question this, and it is not just women as a broad category, but women which has a lot of heterogeneity within it, lot of intersections, and understanding the bias from these intersections through the lens of, say, caste, through the lens of community, through the lens of language, through the lens of sexual orientation, through the lens of economic category, through the lens of social category. So it can be diverse points from which we can put our lens, or from which we can see and interrogate that what kind of bias exists. As a researcher, our task should be to engage in such a debate, because a lot of things are kind of do not come out into the picture for discussion. আমরা কিন্তু ডিবেট করি না। আমাদের একটা সাধারণ কিছু কিছু জায়গা আছে, হ্যাঁ মহিলারা ভিকটিম, বা তাদের এগুলো ইকোনমিক এম্পাওয়ারমেন্ট হয় না, বা আমাদের তাদের এম্পাওয়ার করা উচিত। প্রশ্নটা হচ্ছে তারা অলরেডি এম্পাওয়ার, তাদের মধ্যে শুধু সেটাকে জাগানো দরকার। কেউ কেউ বলেছেন, যেমন স্বামী বিবেকানন্দ বলেছেন যে শিক্ষা দাও, সে নিজের জীবনের চয়েসটা সে নিজেই করতে পারবে। কেউ মনে করছেন এডুকেশনের মাধ্যমে আমরা তাকে সেই এম্পাওয়ারমেন্ট বা তার মধ্যে যে আগুনটা আছে সেটা জ্বলে উঠবে, এবং সে তার নিজের যে ক্ষমতা সে রিয়েলাইজ করবে তার কি ক্ষমতা, এবং সে তার ডিসিশনস নিতে পারবে ফ্রি। কারণ সে প্রশ্ন করবে, সে প্রশ্ন করবে, তারা সে বিভিন্ন জায়গায় কোয়েশ্চেন করবে, কোয়েশ্চেনের ফলে তার অল্টারনেটিভ স্ট্রাকচার তৈরি হবে, বা সেই যে স্ট্রাকচার গুলো এস্টাবলিশ তাকে সে ধাক্কা দেবে, ধাক্কা দিতে দিতে তাকে দুর্বল করে সেটাকে নতুন, সেটার পরিবর্তে একটি নতুন আসবে। যেমন একটা সময় ছিল যে মহিলাদের বেশিরভাগ ক্ষেত্রে এন্ড অফ এভরিথিং ওয়াজ ম্যারেজ, এখন কিন্তু সেরকম নেই। মেয়েরা কিন্তু ওপেনলি বলছে যে না, এবং পেরেন্টস অলসো হ্যাভ নো ইস্যুস, ইন মেনি কেসেস পেরেন্টস হ্যাভ নো প্রবলেম। আবার দেখা যায় অনেক ক্ষেত্রে কিন্তু, যেমন ডাউরি একটা প্রথা, যেটার জন্য আইন আছে এবং বলা হচ্ছে যে না, ডাউরি শুড বি প্রহিবিটেড, ইট ইজ আ সোশ্যাল ম্যাল প্র্যাকটিস। আমরা কিন্তু অন্য জায়গায় দেখি যে ডাউরিটা কিন্তু নেওয়া দেওয়া হয়, এবং এটা একটা গিফট হিসেবেই হয়, এবং অনেক ক্ষেত্রে মেয়েরাও কিন্তু প্রশ্ন করে না যে কেন ডাউরি দিতে হবে বা আমরা কেন দেব। অনেক ক্ষেত্রে এটা ধরে নেওয়া হয় যে হ্যাঁ আমার এটা ন্যায্য অধিকার, আমাকে আমার বাবা মার দেওয়া উচিত, ডাউরিটা দেওয়া উচিত, বা এই এই জিনিসগুলো আমাকে, এই গিফটটা আমাকে দেওয়া উচিত। এবং অনেক ক্ষেত্রেই কিন্তু আমি শুনেছি যে তারা বলছেন যে না এটা ঠিক আছে, ডাউরিটা, তারা এটাকে অন্যায় মনে করছেন না। এই ধরনের জায়গাগুলো থেকে কিন্তু আসছে যে তাহলে আমাদের শুধু এডুকেশন না, আরো কিছু জিনিস আছে যেখানে আমাদেরকে টার্গেট করতে হবে টু মেক আস কোয়েশ্চেন এস্টাবলিশড রিয়ালিটিস। রিয়ালিটি আমি বলবো না, এটাকে কাইন্ড অফ আ ট্রুথ which can be falsified by showing the arguments against it. And also there are a lot of bias that exists which stereotypes or creates stereotypes which can be in terms of একটা মানুষের ওরিয়েন্টেশন, একটা মানুষের অ্যাটিটিউড, একটা মানুষের ওয়ার্থ, একটা মানুষের ভ্যালু। কারোর জীবন খুব বেশি দামি এবং কারোর জীবন খুব কম দামি হয়ে যায়। যেমন ধরে নাও যে আজকে যদি একটা সাধারণ মানুষ অসুস্থ হয়, তার হয়তো নিউজে সেটা দেখানোই হবে না, সে হয়তো ইনভিজিবল। ওয়েরাস একজন খুব নামী মানুষ অসুস্থ হলেন, তখন আমরা কিন্তু বারবার একটু পরপরই ব্রেকিং নিউজ দেখব,
যে তার এই অবস্থা, তার ডাক্তাররা এটা বলছেন, এবং আমরা দেখবো, উই উইল অলসো সি। এই যে ভ্যালু অ্যাটাচমেন্ট, স্টিরিওটাইপের ফলে আমরা কিন্তু ভ্যালু অ্যাটাচমেন্টও করি, যার ফলে কিছু মানুষ অনেক বেশি ভ্যালুয়েবল হয়, তাদের লাইফ ভ্যালুয়েবল হয়, তাদের চয়েসেস তারা করতে পারে, তারা ঠিক যেভাবে জীবনটাকে কাটাতে চায় তারা করতে পারে, এবং অনেক ক্ষেত্রে অনেক মানুষ কিন্তু সেটা করতেই পারে না। যার ফলে কি হয়, যে যেহেতু তারা আর্থিকভাবে পিছিয়ে আছে, সামাজিকভাবে পিছিয়ে আছে, তারা আরো পিছোতে থাকে, তারা আরো পিছিয়ে যায়। এবং সেইখানেই breaking the bias, that we also have to change our lens, we have to look at it from a fresh perspective, so that we are able to attach value to those people যারা আজকে দাঁড়িয়ে আছেন এবং তাদের সেই ভ্যালুটা দেওয়া হচ্ছে না, বা তাদের আমরা দেখতে পাচ্ছি যে তাদের অনেক বেশি স্ট্রাগল করতে হচ্ছে, কিন্তু স্ট্রাগল করেও যে তারা একটা এস্টাবলিশ করতে পারছে, নিজের ভয়েসটাকে রেজিস্টার করতে পারছে, সেটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছি না। সো অ্যাটলিস্ট এই দিনগুলোর মাধ্যমে হয়তো আমরা অনেক সময় কথা বলি, অলদো আমাদের এখনকার দিনে আই রিমেম্বার যখন আমরা পড়াশোনা করেছি তখন এত উইমেন্স পার্সপেক্টিভ বা ফেমিনিস্ট পার্সপেক্টিভ নিয়েও কথা বলা হতো না, এবং যারা বলতেন, আমি শুনেছি অনেক ক্ষেত্রে যে আমার অনেক সময় আমার টিচাররা বলতেন যে এই যে ফেমিনিস্ট চলে এলো উইথ এ নেগেটিভ কোনোটেশন, অ্যান্ড নাও অফকোর্স ইট ইজ কাইন্ড অফ আ থিং, যখন দেখা যাচ্ছে যে ছেলেরাও আলোচনা করছে, এবং আমি ক্লাসে দেখেছি ছেলেরা খুব অ্যাক্টিভলি আলোচনা করছে। যেমন আজ দুপুরবেলা একটা প্রোগ্রাম ছিল, সেখানে যেখানে আমি ইনস্টিটিউটে গেছি, সেই ইনস্টিটিউটে আমি প্রচুর ছেলেকে পার্টিসিপেট করতে দেখেছি, উইচ ইজ আ ভেরি হেলদি থিং, বিকজ we all want a change, we all want a gender sensitive world, and we all want an inclusive world. এবং ইনক্লুশনের কথাই কিন্তু বারবার সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা মধ্যে চলে আসছে। সাস্টেনেবল ডেভেলপমেন্টের মধ্যে যদি কোনো রুলিং ভ্যালিউ থাকে, সেটা কিন্তু ইনক্লুশন। এবং ইনক্লুশন তখনই সম্ভব যখন আমরা এই বায়াস গুলোকে ভেঙে, নিজের মধ্যে থাকা বায়াস বা আমার সমাজের বায়াস বা পলিটিক্যাল এনভায়রনমেন্টের মধ্যে বায়াস বা ইকোনমিক ওয়ার্ল্ডে যে বায়াসটা, সেগুলো ভেঙে আমরা কিন্তু এগোতে পারি। সেটা কিন্তু ইট ইজ নট জাস্ট নারী পুরুষ এরকম নয়, বিভিন্ন আরো ইন্টারসেকশনসও আছে। যেমন আমি রিসেন্টলি একটা জায়গায় পড়ছিলাম যে স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে particularly lower caste people are suffering, they are not allowed to or they are denied the opportunities, or they are not able to avail the opportunities to enhance their skill. ওকে, যদি আমরা আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এন্টারপ্রেনারও যখন হচ্ছে, তখন তাদের ক্ষেত্রেও কিন্তু তারা এন্টারপ্রেনার হয়ে যখন তারা কাজ করছেন, অনেক ক্ষেত্রেই কিন্তু তারা সাফার করছেন। এটা ভারতবর্ষের নিরিখে বলা হচ্ছে। তো এটা এই ধরনের জিনিস যখন আসছে, তখন কিন্তু আরো অনেকগুলো বিষয় সামনে আসে যেগুলোকে প্রশ্ন করা উচিত, যেগুলো আজকের আলোচনার থেকে হয়তো একটু বাইরে চলে যাবে। কিন্তু আমি সবসময় বলি যে এই যে ফ্রেম যেটা দিয়ে আমরা জেন্ডার ইকুয়ালিটি বলা হোক বা জেন্ডার ইকুইটি বলি, আমরা এই যে যখন এই যে ফ্রেমওয়ার্কটা আছে অফ ফেমিনিজম, ইট ইজ ইকুয়ালি ইউজফুল অ্যান্ড হেল্পফুল ফর আন্ডারস্ট্যান্ডিং দি রিয়ালিটিস অফ দি মার্জিনস, দ্য মার্জিনালাইজ, সেটা কাস্টের মার্জিনস হতে পারে, কাস্টের ফলে হতে পারে, রিলিজিয়ন হতে পারে, লিঙ্গুইস্টিক হতে পারে, বা রিজনে হতে পারে। সেই মার্জিনের সমস্যাটা বোঝার জন্য কিন্তু এই ফ্রেমওয়ার্কটা খুব হেল্পফুল। সো দ্যাট ইজ ইট ফর টুডে। অনেকক্ষণ আমি বলে নিলাম। এখন if you have any questions you can raise it. So over to Prakash and Payal, of course. ম্যাম এবার যদি আপনি বলেন তাহলে আমি কোয়েশ্চেন গুলো শুরু করে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ করো। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে সূর্যকান্ত দত্তের প্রশ্ন, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কতটা কার্যকর? আচ্ছা, লক্ষ্মীর ভান্ডার নিয়ে এটা একটা স্টাডি হয়েছে রিসেন্টলি, আমি দেখলাম একটি কলেজে স্টাডি হয়েছে, সেখানে বলছে যে লক্ষ্মীর ভান্ডারের ফলে ভিলেজ ইকোনমিটা অনেকটা রোল করেছে। তো ডেফিনেটলি সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে একটা প্যান্ডেমিকের ফলে অনেক পরিবারেই মানে এমপ্লয়মেন্ট ছিল না এবং জবলেস হয়ে গেছে। সেখানে হয়তো সাধারণভাবে আমরা দেখতে পারি যে 500 টাকাটা যখন আসছে, আমার কাছে হয়তো বিশাল বড় অঙ্ক নয়, কিন্তু একটি গ্রামের মহিলার কাছে, তার কাছে কিছুটা হলেও টাকা আসছে।
এবং এখন ব্যাপারটা হচ্ছে যে আমি এই যে টাকাটা পাচ্ছি সেটা আমি কনজামটিভ ইউজে ব্যবহার করছি, আমি কনজামশনে ব্যবহার করছি, নাকি আমি এটা দিয়ে হয়তো একটুখানি আমি সরিয়ে রাখছি ফর অলসো আপস্কিলিং মাইসেলফ বা ইউজিং ইট ফর মাই সাম আদার অ্যাক্টিভিটিস, যেটা আমার ইকোনমিক, ধরো কেউ ফুলের ব্যবসা শুরু করেছে। আমি এরকম অনেকজন মহিলাকে দেখেছি যাদের হাজব্যান্ডের লকডাউনের ফলে চাকরি নেই, তারা কিন্তু ফুল নিয়ে বসছেন বা ছোট ছোট কাজ করছেন, কেউ ঠোঙা বানাচ্ছেন বা পেপার ব্যাগস বানাচ্ছেন। এই ধরনের গুলো তিনি যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে ডেফিনেটলি এটা অনেকটাই অ্যাড করতে পারবে। বাট ইট ইজ এখন জাস্ট যেহেতু এটা শুরু হয়েছে, উই হ্যাভ টু সি, একটা স্টাডি করা যেতেই পারে টু সি দ্যাট যে মহিলারা টাকাটা পাচ্ছেন তারা কোথায় ইনভেস্ট করছেন, তারা কিসে কাজ করছেন, মানে কিসে কাজে লাগাচ্ছেন, তারা কি সম্পূর্ণ পরিবারের মধ্যে দিচ্ছেন, নাকি তারা নিজেকে আপস্কিল করার জন্য কিছু করছেন বা তার নিজের অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য ধরো ইনভেস্টমেন্ট করছেন, কিছু ফুল কিনলেন, ফুল কিনে তিনি একটা দোকান লাগাচ্ছেন এবং দোকান লাগিয়ে তিনি কিছু রোজগার করছেন। তো সেটা কি তার পক্ষে ভালো হয়েছে, সেটা দেখা যেতেই পারে। ম্যাম, পরের প্রশ্নে যাচ্ছি। প্রকাশ চক্রবর্তীর প্রশ্ন আছে, হাউ ক্যান উই প্রিভেন্ট জেন্ডার বায়াসড ওয়ার্ডস? এটা খুব ভালো প্রশ্ন। জেন্ডার বায়াসড, আমরা কিন্তু আমাদের কথার মধ্যেও অনেক ধরনের কথা থাকে যেটা অনেকটাই জেন্ডার বায়াস থাকে। যে যেমন এই যে আমি একটা কথার মধ্যে বলেছিলাম যে মেয়েলি আওয়াজ, বা ছেলেটা দেখো কেমন মেয়েলি, মানে তার গলাটা একটু মানে পাতলা এবং সে চলছে, চলাফেরাটা তার মধ্যে একটু অন্যরকম, বা অন্যরকম বলতে বলছি যে তারা ইউজুয়াল যেরকম আমরা দেখি না সেই ম্যাসকুলিন, আমরা যেরকম বলি, আমরা আইডেন্টিফাই করি এগেইন উইদিন কোটস ম্যাসকুলিন এন্ড ফেমিনিন, যেই ধরনের আমরা ভেবে থাকি আমাদের ইমেজ যেটা থাকে, তো সেই ইমেজের মধ্যে তাকে আমরা ফেলতে পারছি না। দেন উই হ্যাভ, সো ইট ইজ বেটার টু বি কনসিয়াস। আমরা কিন্তু এই যে আমি বললাম, ইট ইজ অলসো আ ম্যাটার অফ ইন্ট্রোস্পেকশন। উই কিপ অন কন্টিনিউয়াসলি আস্কিং আওয়ারসেলভস অ্যান্ড অলসো মেকিং শিওর যে আমরা আমাদের পরবর্তী জেনারেশন যে আছে তাদেরকে এইরকম ধরনের কোনো ট্রেনিং না দিই। কারণ এটা তো আমরা যেটা ট্রেন্ড হয়ে এসেছি, আমরা এখন বলছি যে এই ট্রেনিংটাকে রিভার্স করা তো যাবে না, মানে আমরা এখন রিভার্স করছি, চেষ্টা করছি, আমরা ভাঙছি, অ্যান্ড উই আর ট্রাইং টু গিভ সামথিং নিউ। এবং যেটা হচ্ছেও যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে ইট ইজ নট এ বিগ ডিল। আমরা যদি আগে যদি জিজ্ঞেস করো তোমার দাদু বাবা মা তাদেরকে, তারা বলবেন যে একজন মেয়ে পাইলট, বাপরে সাংঘাতিক। কিন্তু এখন আমার কাছে কিন্তু এটা খুব নর্মাল লাগছে যে এটা একটা কাজ, তার কাছে একটা কাজ, সে অ্যাপ্লাই করেছে, সে পেয়েছে, তার কম্পিটেন্স আছে, সে ওখানে গিয়ে পাইলট, নাথিং বিগ ডিল অ্যাবাউট ইট। হ্যাঁ ঠিক আছে পাইলট। কিন্তু একটা টাইমে কিন্তু সেটা খুব একটা সাংঘাতিক একটা ব্যাপার ছিল। এই যে ব্রেকিং থিংস না, এটা কিন্তু এর ফলে কিন্তু আমাদের আন্ডারস্ট্যান্ডিংও পাল্টে যাচ্ছে। যেমন একটা সময় হয়তো অনেক ক্ষেত্রে আমি এমন অনেক গল্প জানি যেখানে অবশ্যই আমাদের আগের জেনারেশন, যে তাদের মায়েরা যখন চাকরি করতে গেছেন বাবারা পছন্দ করেননি, এবং অনেক ক্ষেত্রে মায়েদের মনে হয়েছে যে আমি আমার সন্তানকে সময় দিতে পারছি না বলে চাকরি ছেড়ে টেড়ে চলে এসেছেন। কিন্তু পরে তাদের খুব রিগ্রেট হয়েছে। কেন রিগ্রেট হয়েছে? তারা দেখতে পেয়েছেন যে তারা সন্তানটিকে বড় করেছেন, কিন্তু সে তারপরে তার যে বৃদ্ধ বয়সটা তার কিন্তু খুব ফাঁকা লাগছে, বিকজ তার যে ভালো লাগার জায়গাটা সে তো ছেড়ে এসছে, বিকজ সোসাইটি এক্সপেক্টেড দ্যাট দ্য মাদার শুড স্টে অ্যাট হোম। তো এই ধরনের যে ভাবনা চিন্তা বা এই ধরনের কথা যতটা পারা যায় নিজে না বলা এবং নেক্সট জেনারেশনের মধ্যে যেটা ছড়িয়ে দেওয়া যায় সেটা আরো বেশি কার্যকর হয়। এবং দ্যাট ইজ, আই থিঙ্ক দ্যাট ইজ দ্য অনলি ওয়ে উইচ উই ক্যান ডু আ লিটল বিট অফ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, এটাকে বলা হয় সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সেটা অবশ্যই আমাদের করা উচিত এবং সেটাই কিন্তু মূল উদ্দেশ্য এই থিমটা রাখার, ব্রেকিং দ্য বায়াস। ম্যাম, পরের প্রশ্নে যাচ্ছি। প্রকাশ চক্রবর্তীর প্রশ্ন, হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স জেন্ডার বায়াস? ফ্যাক্টরসটা ডেফিনেটলি তোমার সোশিও ইকোনমিক ফ্যাক্টরস হয় অনেকটাই, যে আমরা যেই সামাজিক স্তর থেকে উঠে আসি সেটার উপরে। যেমন অনেক সোশ্যাল গ্রুপস আছে বা কমিউনিটি আছে যেখানে কিন্তু ইকুয়ালি নারী পুরুষ দুজনে ইকুয়ালি কাজ করছেন সমানভাবে। যেমন ধরো অনেক ট্রাইবাল কমিউনিটিজ আছে যেখানে কিন্তু তারা ইকুয়াল একটা সাম কাইন্ড অফ ইকুয়ালিটি তারা প্র্যাকটিস করেন। তো সেখানে কিন্তু আমরা অনেক কম দেখি জেন্ডার বায়াস। ইট ইজ নট এ ম্যানস ওয়ার্ক অর এ ওমেন্স ওয়ার্ক, সবাই সব কাজ করতে পারছে, করছে।
কিন্তু আমরা অনেক ক্ষেত্রে হয়তো ট্রেনিং বা আমাদের কলোনিয়াল একটা বলতে পারো যে নলেজ, যেটা আমরা সেভাবে ট্রেন্ড হয়ে আসি, ফলে ওই যে প্রসেসটা হয়েছে কলোনাইজেশন প্রসেস, তার ফলে আমরা যে কিছু মডেলস নিয়ে এসেছি সেটার মাধ্যমে আমরা নিজেদের জন্য আরো কিছু মডেলস তৈরি করেছি, যার ফলে এই ধরনের স্টিরিওটাইপেশন হয়েছে বা জেন্ডার বায়াস হয়েছে। যেমন ধরো এই যে কনসেপ্ট অফ পাবলিক ওমেন, প্রাইভেট ওমেন, হ্যাঁ, আমাদের দেশে তুমি যদি দেখো যে কোর্টেসান, যারা কোর্টে ছিল এবং কোর্টেসান ছিলেন, তারা কিন্তু খুব উঁচু, তারা তাদের পজিশনও খুব উঁচু ছিল এবং তারা কিন্তু খুব ইন্টেলিজেন্ট এবং অনেক ক্ষেত্রে রাজার কাজ করতেন। তারা কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে তারা তাদেরকে এসপায়োনেজ সিস্টেমের মধ্যে ছিল এবং তারা কিন্তু অনেক বিষয়ে পারদর্শী ছিলেন। এখন আমরা যদি এটাকে দেখি, ইট ইজ রিগার্ডেড অ্যাজ, পরবর্তীতে যদি আমি দেখি তখন কিন্তু দেখবে এই যে ডিসকোর্সটা পাল্টাচ্ছে। এই ধরনের জায়গাগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে কখন এটা পাল্টাচ্ছে, আইডেন্টিফাইং দেম অ্যান্ড অলসো আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রসেস দ্যাট ক্রিয়েটস দিস জেন্ডার বায়াস অ্যান্ড ব্রেকিং ইট। ইনফ্লুয়েন্সটা, এই ফ্যাক্টরস গুলো কি কি আছে? ডেফিনেটলি সমাজের একটা গুরুত্বপূর্ণ রোল আছে, ইকোনমিক একটা কারণ আছে। তুমি দেখবে যে একজন ইকোনমিক্যালি এম্পাওয়ার্ড মহিলা, ধরো তিনি একজন বিশাল বড় অর্গানাইজেশনের হেড, তিনি যেভাবে যে কমান্ড করতে পারছেন বা যে রোলটা প্লে করতে পারছেন বা যেই চয়েসেস গুলো করতে পারছেন বা তার নিজের জীবনটা সে যেভাবে কাটাতে পারছেন, একজন লোয়ার ইকোনমিক অর্ডারে যিনি বিলং করছেন, যার ক্ষমতাটা কম বা ইকোনমিক পজিশনও কম, সে কিন্তু সেটা করতে পারছে না। তাছাড়া কিছু কিছু ওই যে ইনকাম ক্যাটাগরির সঙ্গে সোশ্যাল চয়েসেস বা সোশ্যাল ওয়ে অফ, মানে আমাদের সামাজিক পরিস্থিতিটাও কিন্তু অনেকটা নির্ভরশীল। এবং সেখানে যেমন একজন টিচার এটা করতে পারেন না, একজন ডাক্তার এটা করতে পারেন না, এই যে আমরা ধরনের ভ্যালু লাগিয়ে অ্যাট্রিবিউট অ্যাটাচ করে দিচ্ছি, তার ফলেও কিন্তু অনেক সমস্যা তৈরি হচ্ছে এবং প্রবলেমস হচ্ছে। যেমন অনেক ক্ষেত্রে দেখবে অনেক টিচারই প্রশ্ন করছেন, আমরা যেটা শুনি, যেহেতু এটা আমার একটা প্রফেশন সেই জন্য আমি এটা কন্টিনিউয়াসলি দেখি, যে আগে যেরকম টিচার ছিল এখনো কি থাকতে হবে না, কিন্তু কান্ট উই হ্যাভ আ ওন লাইফ, যেখানে আমরা একটা সাধারণ মানুষের মতো বাঁচবো। আমি সবসময় খুব গম্ভীর থাকবো, আমি সবসময় সবকিছু মেনে চলবো, আমি আমার নিজের মতো বাঁচতে পারবো না, আমার হাই ভ্যালিউস থাকবে, এটা কেন? আমি এটার মধ্যে তর্কর মধ্যে যাচ্ছি না, which is whether it is good or bad, বাট এই ধরনের কিন্তু আমরা বায়াস অ্যাটাচ করি বা ভ্যালুজ অ্যাটাচ করে দিই বিভিন্ন প্রফেশনের সঙ্গে, যার ফলে আমাদের বায়াস তৈরি হয়। কিন্তু জেন্ডার বায়াস ইউজুয়ালি দেখা যাচ্ছে যে ফ্যামিলি, যেটা ফার্স্ট সাইট বলা হয়, ফার্স্ট সাইট অফ ভায়োলেন্স অলসো, অ্যান্ড দ্য সোশ্যাল এনভায়রনমেন্ট definitely creates that kind of a bias, এবং অনেক ক্ষেত্রে সিকিউরিটির কারণেও কিন্তু জেন্ডার বায়াস তৈরি হয়। যেমন যেখানে সিকিউরিটির প্রবলেম আছে, ধরো দেখা যাচ্ছে যে কিছু মেয়ে তারা স্কুলে যাচ্ছে এবং যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তায় কিছু ছেলে বসে তারা নেশা করছে বা জুয়া খেলছে বা যাই হোক তারা সময় কাটাচ্ছে। যখন মেয়েগুলো বড় হলো, হয়তো ছেলেগুলো একই বয়সী, কিন্তু যখন মেয়েগুলো ওই একই বয়সে হচ্ছে, একই বড় হচ্ছে, তখন তাদের বাবা মা কিন্তু দেখছে যে না, ইনসিকিওর, এবং তাদেরকে স্কুলে আর যেতে দিচ্ছে না। তখন কিন্তু হয়ে যাচ্ছে যে মেয়েদের অত লেখাপড়া শিখে কাজ নেই, তাকে আমরা বলছি যে না, তোমার অত লেখাপড়া শিখে কাজ নেই। আসল কিন্তু অন্য কোথাও এই বায়াসটা তৈরি হচ্ছে, ভয় তৈরি হচ্ছে যে আমার ইনসিকিউরিটি, সেই ইনসিকিউরিটিটাকে আমি প্রশ্ন না করি, আমি কিন্তু একটা বায়াস, একটা স্টিরিওটাইপ তৈরি করে দিচ্ছি বা একটা বায়াস তৈরি করে দিচ্ছি, না না, মেয়েদের অত পড়াশোনা করা দরকার নেই, ওই জায়গায় সমস্যা আছে। এবার সমস্যাটাকে অ্যাড্রেস না করে আমরা কিন্তু অন্য রাস্তা নিচ্ছি এবং বেশিরভাগ ক্ষেত্রে এটাই সমস্যা হয়ে দাঁড়ায়। নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ ম্যাম, পরের প্রশ্নে যাচ্ছি। হোয়াট ইজ দ্য মেইন কজ অফ জেন্ডার ইনইকুয়ালিটি? বেসিক্যালি জেন্ডার ইনইকুয়ালিটির তো অনেকগুলোই কারণ আছে, এবং আমি বারবার যেটা বলছিলাম, যেটা হচ্ছে যে আমাদের অ্যাক্সেস টু রিসোর্সেস বা আমাদের সামাজিক পরিস্থিতি, সামাজিক অবস্থান। জেন্ডার ইনইকুয়ালিটি এই কারণেও হচ্ছে যে আমার অর্থনৈতিক ক্ষমতা নেই বা পলিটিক্যাল, রাজনৈতিক ক্ষমতা নেই, সেই কারণেও আমাদের জেন্ডার ইনইকুয়ালিটি হতে পারে। So there are multiple factors, socio-economic, political and also psychological factors may also create gender inequality. যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাবা মা নিজেরা অতটা কনসিয়াস নন,
সেই ক্ষেত্রে কিন্তু বেশি ইনইকুয়ালিটি দেখা যায় কম্পেয়ার টু দোজ ফ্যামিলিজ বা দোজ চিলড্রেন যাদের বাবা মা অনেক বেশি কনসিয়াস এবং তারা নিজেরা প্র্যাকটিস করেন ইকুয়ালিটি। তার ফলে তার বাড়িতে যে বাচ্চাটি আছে, যে মেয়েটি আছে বা ছেলেটি আছে, তারাও কিন্তু সেই ভ্যালিউস গুলো নিচ্ছেন। সুতরাং ফ্যামিলিয়াল ভ্যালিউস অলসো প্লে আ মেজর রোল ইন কজিং জেন্ডার ইকুয়ালিটি অর ইনইকুয়ালিটি। বা এই যে এটা একটা যে কালচার তৈরি করা, কালচার অফ জেন্ডার ইনইকুয়ালিটি অফ কালচার অফ জেন্ডার ইকুয়ালিটি, এটাও কিন্তু অনেকটা ফ্যামিলি থেকে নির্ভর। অফকোর্স দেয়ার আর এক্সটার্নাল থিংস লাইক ইকোনমিক factors, social factors, political factors. Of course, these are of course a lot of studies have come out. যেমন একটা আছে যে land is access to land, access to property also is one of, is not just আমি ইকোনমিক্যালি সলভেন্ট কিনা, আমার অ্যাক্সেস টু ল্যান্ড আছে কিনা, অ্যাক্সেস টু প্রপার্টি আছে কিনা, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে আবার ল্যান্ড যদিও মহিলার নামে থাকে, কিন্তু দেখা যায় যে ওটা শুধু নামেই আছে, কিন্তু বেশিরভাগ সবকিছুই ডিসিশনস কিন্তু বাড়ির পুরুষরা নিচ্ছেন বা তার হাজবেন্ড নিচ্ছেন বা তার বাবা নিচ্ছেন। এবং এখানে কিন্তু উই নিড টু লুক ইনটু ডিপ অ্যান্ড ফাইন্ড আউট দ্যাট হোয়াট আর অর ওয়েদার দেয়ার ইজ ইনইকুয়ালিটি। হয়তো কাগজে কলমে দেখা যাবে ইকুয়ালিটি, ছেলেরও ল্যান্ড আছে, মেয়েরও ল্যান্ড আছে, কিন্তু ছেলে যতটা চয়েস এক্সার্ট করতে পারছে, এক্সারসাইজ করতে পারছে, ততটা কি মেয়ে পারছে উইথ দ্য ইউজ উইথ রিগার্ড টু হাউ দ্য ল্যান্ড ইজ টু বি ইউজড? সেই প্রশ্নটা কিন্তু আমাকে দেখতে হবে। সো প্রত্যেকটা বিষয়ে কিন্তু এইভাবে ভেঙে ভেঙে আমাকে লোকেট করতে হবে, বুঝতে হবে যে কোথায় ইনইকুয়ালিটিটা এক্সিস্ট করছে। ম্যাম পরের প্রশ্ন নারায়ণ বর্মনের। হুম Religious norms and regulations applicable in all religion are also sources bias. Ma'am, what is your view on this and how to overcome such bias? রিলিজিয়াস নর্মস অ্যান্ড রেগুলেশনস ডেফিনেটলি সেটা তো বায়াস করবে, এটা বুঝতে হবে। এটা একটা বেসিক হচ্ছে পাওয়ার স্ট্রাকচার, যেটা অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে রিচুয়ালস, যেমন পুজো সবসময় একজন পুরুষ মানুষকে দিয়েই করাচ্ছে, প্রিস্ট, মেল প্রিস্ট। অবশ্যই এখন যেমন ওটাকে আমরা বায়াসটাকে কাউন্টার করছি, দেয়ার ইজ there are a lot of women who are also working as priests, and it is basically we can overcome this bias by challenging it. চ্যালেঞ্জ করা ছাড়া উপায় নেই। অল্টারনেটিভ ডিসকোর্সেস খুঁজে বের করা যেতে পারে যেখানে এগুলো ছিল আগে, এখন নেই, এবং যার ফলে এই বায়াসটা তৈরি হয়েছে। বুঝতে হবে বায়াসটা আসছে সেখান থেকে যে আমি কিছুটা ক্ষমতা বেশি নেব, আমি কিছুটা অধিকার বেশি এনজয় করব, আমি কিছু বেশি ফ্রিডম এনজয় করব, অ্যান্ড আই উইল, বিকজ যদি আমি ফ্রিডমটা একটা ব্লক ধরি তাহলে সেটার আমার আমি ইকুয়াল হলে তো আমাকে 50-50 শেয়ার নিতে হবে। আমি চাইবো আমি যতটা পারি, আমি যদি 80-20 করতে পারি তাহলে আমি বেটার অফ। আমি সেই জন্য যত রকমের ন্যারেটিভ ডিসকোর্সেস তৈরি করা যায় টু ডিনাই দি আদার পার্টি আ শেয়ার অফ দ্যাট রিসোর্স, তাহলে সেই ক্ষেত্রে তাকে আমি 20% দিলাম, আমি 80% দিলাম। এবার reclaiming that is a way of redistribution of resources, redistribution of power, redistribution of knowledge, রিডিস্ট্রিবিউশন অফ অপরচুনিটিস। এবং সেটার মাধ্যম কি দুটো, এক হচ্ছে থ্রু ভেরিয়াস স্ট্র্যাটেজিস ইন দ্য ফর্ম অফ গভর্নমেন্ট পলিসিস অ্যান্ড প্রোগ্রামস, আর দ্বিতীয় হচ্ছে থ্রু রিসার্চ, ফাইন্ডিং আউট দ্যাট হোয়াট ইজ দ্য রিয়েল ডিসকোর্স, যেটাকে ইন্টারপ্রিটেশনের মাধ্যমে এরকম একটা জায়গায় নিয়ে এসছে যেখানে আমার বায়াস তৈরি করা হয়েছে। যদি কোনো জিনিস আমাকে বায়াস করতে বলে তাহলে দ্যাট হ্যাজ টু বি রিজেক্টেড, যেটা কারণ বায়াস তো ন্যাচারাল নয়, ইট ইজ ক্রিয়েটেড, ইট ইজ কনস্ট্রাক্টেড। যেটা কনস্ট্রাক্টেড সেটা কিন্তু ভেঙেও ফেলা যায়। নেক্সট কোয়েশ্চেন ম্যাম, সঞ্জয় দাসের প্রশ্ন। After giving a woman in important position, we see that the position controlled by a man. My question is, ma'am, how can women be free from that control? আমি বুঝতে পারছি সেটা কোথা থেকে আসছে, যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মহিলা প্রধান হচ্ছেন এবং তারপরে দেখা যায় যে তিনি যাচ্ছেন। একটা রিসেন্ট কেস খুব ইন্টারেস্টিং, যেটা ইউপিতে দেখা গিয়েছে যে মহিলা পঞ্চায়েতে এসছেন কিন্তু তিনি ইউক্রেনে আছেন, এবং আনফর্চুনেটলি তিনি একটি ভিডিও করেন, সেটা ইয়েতে চলে আসে, সোশ্যাল মিডিয়াতে আসে, যেখানে তিনি হেল্প চাইছেন, এবং দেখা যায় তিনি 5 মাস ধরে গ্রামেই নেই, তিনি ইউক্রেনে আছেন, অথচ তিনি গ্রামের প্রধান, গ্রামের পঞ্চায়েত সদস্য। তো এটা নিয়ে এখন ডেফিনেটলি বিভিন্ন বিষয় উঠে আসবে।
তা এই ধরনের বেশি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হ্যাঁ, ইট ইজ ফর উইমেন টু চ্যালেঞ্জ ইট। যদি তুমি কোনো কাজ নিয়েছো তাহলে তোমাকে সেই দায়িত্ব সহকারে সেটা নিতে হবে। এখানে কিন্তু ইন্ট্রোস্পেকশনেরও একটা প্রশ্ন আছে। এটা সবসময় যে পুরুষরা ডিনাই করছে বা আরেকজন আমাকে ডিনাই করছে সেটা নয়, আমিও কি নিজেকে ডিনাই করছি না, বা আমি কি সেটাকে একটা এই আমি যে দায়িত্বটা নিয়েছি, যে রেসপন্সিবিলিটিটা নিয়েছি, সেটা কি আমি সম্পূর্ণভাবে পূরণ করছি, নাকি আমি I am also trying to, I am also agreeing to the discourses because that is giving me মেবি আমি কাজ করতে চাই না, বা আমাকে এখানে বলেছে তুমি শুধু নামে থাকো আর তোমাকে বিশেষ কিছু করতে হবে না, আই এম হ্যাপি, আমাকে একটা পজিশন দেওয়া হলো, ব্যাস আমার আর কিছু দরকার নেই, অ্যান্ড লেট আদার্স ডিসাইড, এবং আমি অ্যালাউ করে দিচ্ছি। এটা কিন্তু নিজেকেই করতে হবে প্রশ্নটা, এবং মহিলাদেরকে যখন আমি রাইট চাইছি তখন কিন্তু সঙ্গে সঙ্গে রেসপন্সিবিলিটিও এসে যাচ্ছে, এবং আমি যদি একটা পজিশন হোল্ড করছি তাহলে আই শুড অলসো সি টু ইট দ্যাট I am becoming responsible. I am trying to know more. I try to be a part. কেউ আমাকে ক্ষমতা দেবে না, কিন্তু আমাকে যুদ্ধ করে হলেও নিতে হবে ক্ষমতাটা, জানতে হবে, ইনফরমেশনটা নিতে হবে, কন্টিনিউয়াসলি প্রশ্ন করে যেতে হবে এবং জেনে নিতে হবে যে ভেতরে কি কি আছে। এবার কেউ যদি আমাকে অ্যালাউ না করে তাহলে আমাকে সেটা ভাবতে হবে। এবার বেশিরভাগ ক্ষেত্রে সমস্যাটা কোথায়? সমস্যাটা এইখানেই যে ভেরি অফেন উইমেন হ্যাভ পয়েন্টেড আউট, এবং বিভিন্ন স্টাডিতে এসছে যে মহিলারা যদি কথা না শোনেন তাহলে তাকে পানিশমেন্ট দেওয়া হয়। যেমন বিয়েটা ধরে রাখার দায়িত্ব তার, কারণ হাজবেন্ড তখন বলবে যে তুমি আমার কথা শুনছো না, সুতরাং আমি আর বিয়েতেই থাকবো না, আমি তোমাকে ছেড়ে দেবো। তখন বিয়ে বাঁচাতে গিয়ে সে কিন্তু অনেক সময় মানছেন, তার সামনে এমন কিছু কন্ডিশনস রেখে দেওয়া হচ্ছে, সে বাধ্য হচ্ছে মানতে। এবং এই জায়গাগুলো কিন্তু ফ্যাক্টরস অর ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টরস দ্যাট ক্রিয়েট সাচ position or create such condition which need to be pulled out. আমরা কিন্তু এই প্রশ্নগুলো তুলি না, আমরা বলি যে হ্যাঁ হ্যাঁ মহিলারা প্রক্সি লিডার, এই সেই বিভিন্ন কথা বলছি, কিন্তু কেন হচ্ছে, যে কিভাবে ক্যারেক্টার অ্যাসাসিনেশনও হয় বিভিন্ন ক্ষেত্রে। গ্রামের মধ্যে বিভিন্ন স্টাডি করলে দেখা যাবে যে অনেক ক্ষেত্রে মহিলারা যখন কথাটা মানছেন না তখন তাকে টর্চার করা হচ্ছে বা তাকে তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হচ্ছে, বিকজ ইট ইজ ভেরি ইজি টু ডু ইট without any proof, without giving any proof. You can just spread the word and kind of destroy a person's life. এবং আরেকটা সমস্যা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে উঠে এসেছে যে তাদের হাজবেন্ডরা বলছে যে তুমি যদি আমার কথাটা না শোনো তাহলে কিন্তু তোমাকে আমি ঘর থেকে বের করে দেবো। তাই ঘরে থাকার জন্য, কারণ সে তো ওইভাবেই সোশ্যালাইজড, এবার সে বেরিয়ে আসবে কোথায় যাবে, ফলে সে কিন্তু ওটা মেনে নিচ্ছে। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমার কাছেই একজন স্টাডি করেছিল, এবং দেখা গেছে সেখানে যে যদিও তারা সেই কমিটিতে, ফরেস্ট প্রোটেকশন কমিটিতে আছে, কিন্তু তারা যান না। যখন প্রশ্ন করা হয়েছে কেন যাও না, তখন বলছে যে যখন আমরা কোনো কথা বলি বা কোনো কিছু জানতে চাই তখন আমাদের কেউ উত্তর দেন না, না অফিসার উত্তর দিচ্ছেন, না আমাদের যারা সহকর্মী তারা উত্তর দিচ্ছেন, ফলে আমাদের আর মনে হয় যে ওখানে গিয়ে কি লাভ, তাই আমরা আর যাই না। এইবার কি করা উচিত সেটাও কিন্তু আমাদের ভাবনার জায়গা, যে হাউ ডু উই ব্রিং ব্যাক দ্যাট কন্ট্রোল, হাউ ডু ইউ কাউন্টার দিস প্রবলেম। এটা একটা সমস্যা যে বারবার তুমি যাচ্ছ, তোমার কথা শুনছে না, ফাইনালি ইউ লুজ ইন্টারেস্ট এন্ড ইউ ডিসাইড দ্যাট যাবোই না, আমার দরকার নেই। বা আমি একটা প্রশ্ন করছি, সবাই হাসছে, আমার দিকে হাঁ করে তাকিয়ে হাসছে, অ্যান্ড মেকিং মি ফিল দ্যাট আমি কিছুই জানি না, আমি একটা ফুলিশ প্রশ্ন করলাম। তার ফলে কি হবে, অনেক ক্ষেত্রে কিন্তু কেউ প্রশ্ন করতে চাইবে না, এবং এটাই হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে, যার ফলে মহিলারা কিন্তু পিছিয়ে যাচ্ছে। এটা আমার তোমার মতো যারা এখানে পড়াশোনা করছো বা করছি আমরা, আমাদের হয়তো সেই সমস্যাটা অতটা হচ্ছে না যতটা নাকি হচ্ছে গ্রামে পিছিয়ে পড়া মহিলা যারা অতটা শিক্ষিত নয়, তারা জানেন না কিভাবে ঠিক করে কথাটা বলতে হয়, তাদের সেই ট্রেনিং নেই, তারা শুধু তাকে বলা হয়েছে যে তুমি ইলেকশনে দাঁড়াও, জিতে গেলে হয়ে গেল, তারপর আর তোমার অত ভাবতে হবে না। সেভাবে হ্যাঁ ঠিক আছে 5 বছর আর আমার ভাবতে হবে না, কিন্তু তার যে একটা হাতে কর্তব্য আছে, তার দায়িত্ব আছে, সেটা রিয়েলাইজেশন করানোটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। So I personally feel it is essential not just to elect, but it is also essential to train the women, to train the representatives and tell them যে তারা কিভাবে কাজটা করবে, কাজ করাটাও কিন্তু শেখানো দরকার, কিভাবে কাজটা করতে হবে, কোথায় গেলে কি করতে হবে সেটা কিন্তু শিখিয়ে দেওয়াটাও খুব প্রয়োজন। এবং একটা এটা কিন্তু ক্যাপাসিটি বিল্ডিংটা সবসময় থাকা উচিত, কিন্তু আমরা কিন্তু সেরকম ক্যাপাসিটি বিল্ডিং কোথাও দেখি না।
খুব লিমিটেড, যদিও বা হয় খুব লিমিটেড, এবং সেটা এমন ভাবে বলা হয়, ঠিক যেমন ধরো এখন যদি তোমার সাধারণ কথাই বলছি, তোমার যদি কোনো পুলিশের কাছে যেতে হয় বা তোমার যদি আইন সম্বন্ধে জানতে হয়, তুমি বলবে বাবা আমি বুঝতে পারছি না, কারণ আমাদের আইনগুলো এত কঠিন ভাবে লেখা যে আমরা সেটা আমরা শিক্ষিত হয়েও কিন্তু বুঝতে পারি না মানেটা। এবার সাধারণ মানুষ বা সাধারণ একজন মহিলা যিনি খুব অল্প পড়াশুনো জানেন, তার একটা রিডিং স্কিল আছে, সাধারণ রিডিং স্কিল আছে, তাকে বোধগম্য করানোর জন্য, সেই আইনটা কি সেটা বোঝাবার জন্য বা সেই অফিসিয়াল রুলস রেগুলেশনস বোঝাবার জন্য সেটাকে সহজ ভাষায় লেখা, সেটাও কিন্তু একটা প্রয়োজন আছে, সেটা কিন্তু আমরা মন দিই না, সেটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। জাস্ট উপর উপর বললে হবে না, উই অলসো হ্যাভ টু থিঙ্ক অফ স্ট্র্যাটেজিস হাউ টু রিচ পিপল, যাতে মানুষ নিজে নিজেই সক্ষম হতে পারে। কারণ আমার মধ্যেই সেই ক্ষমতা আছে, আমি জানতে চাই তাই বলে আমি জানবো, আমি হাঁটতে চেয়েছি বলে হামাগুড়ি দিয়ে হাঁটা শিখেছি, আমাকে কেউ বলেনি তোমাকে হাঁটতেই হবে, আমি হামাগুড়ি দিয়েছি, তারপরে আমি দেখছি সবাই হাঁটছে তাই আমিও হেঁটেছি। তেমনি যারা এই পজিশনে আসছেন তাদেরও ইচ্ছে হয়, তারাও জানতে চান, কিন্তু সেটা আমাকে সেই ভাষায় তাদের কাছে পৌঁছে দেওয়ারও প্রয়োজন আছে, সেটাও আমাদের চেষ্টা করা উচিত। ম্যাম পরের প্রশ্নে যাচ্ছি, মধুমিতা বণিকের প্রশ্ন। ডাউরির উপরেই ডিপেন্ড করে একটা মেয়ে তার হাজবেন্ডের বাড়িতে কতটুকু সম্মান পাবে, বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়। এই প্রবলেমটার সমাধান কিভাবে করা যাবে? প্রথম সমস্যাটা হচ্ছে যে মেয়েটা যদি এরকম হয় যে এরকম ভেরিয়েবল হয় যে ডাউরি ইজ ইকুয়াল টু উইমেন্স রেসপেক্ট ইন দ্য ফ্যামিলি, মানে তার ম্যারিটাল হোমে তার কতটা রেসপেক্ট, তাহলে আমি বলবো যে মেয়েটির ভ্যালুটা তো অনেক বেশি, ফলে ওরকম পরিবারে না যাওয়াই ভালো, ওরকম বিয়েতে না যাওয়াই ভালো, যেখানে আমার ডাউরি যতটা ততটা আমার সম্মান, যেমন আমি যতটা রাজত্বের অধিকারী তাহলে আমি উঁচু চেয়ার পাবো, আমি কম রাজ্যের অধিকারী, আমি কম টেরিটরি, আমি ছোট রাজা তাই আমি নিচু চেয়ারে বসবো, সেরকম ব্যাপারটার থেকে বোধহয় এটা এইভাবে দেখা উচিত যে একটা কালচার কি আনা যায় না যেখানে যারা ডাউরি নিয়ে বিয়ে করছেন তাদের বিয়েটা অ্যাটেন্ডই করলাম না। সো ইফ দ্যাট ক্যান বি ডান অ্যান্ড দ্যাট ক্যান বি টোল্ড অলসো স্ট্রেট অ্যাওয়ে যে তুমি ডাউরি নিচ্ছ, ফলে আমরা তোমার বিয়েতে যাবোই না, বা এটা খারাপ জিনিস, আমি এটা করবো না, তাহলে আমার মনে হয় একটা সমাধান হতে পারে। অবশ্যই আরেকটা প্রশ্ন আছে যে অনেক ক্ষেত্রেই মেয়েরা বাধ্য হচ্ছেন বিকজ হয়তো বিয়ে হচ্ছে না, বিয়ে, সেই জন্য আমি বললাম বিয়ে, ম্যারেজ ইজ নট দ্য এন্ড অফ ইয়োর লাইফ, ইট ইজ নট ইয়োর গোল, ইট ইজ টোল্ড টু ইউ, তোমাকে বলা হচ্ছে যে বিয়ে তোমার গোল, রাদার ইউ শুড থিঙ্ক অফ ডেভেলপিং ইয়োর সেলফ। ইকোনমিক্যাল, তুমি যদি ইকোনমিক্যালি এম্পাওয়ার্ড হও দেখবে তখন আর সেটা কিন্তু প্রয়োজন হচ্ছে না, বা ডাউরি নিয়েও তোমার কাছে কেউ প্রশ্ন তুলবে না যে তুমি কতটা ডাউরি দেবে। বেটার হচ্ছে তোমার যে কোয়ালিটি, দ্যাট উইল বি আ মেজর অ্যাসপেক্ট, যেটা কাইন্ড অফ ডিসকাশনের জায়গা হবে যে আমি কি, কারণ প্রশ্নটা এখানে এরকম হয়ে যাচ্ছে যে ডাউরি ইজ ইকুয়াল টু ইন্ডিভিজুয়ালস সেলফ রেসপেক্ট, কিন্তু বুঝতে হবে আমার রেসপেক্ট, আমি ইজ মোর ইম্পর্টেন্ট দেন ডাউরি। ডাউরি সাধারণ জিনিস, তাহলে আমি আর ওই ডাউরি যদি ইকুয়াল হয়ে যাই তাহলে আমি কোথায়, আমার তো নিজের চোখেই আমার রেসপেক্ট নেই। সুতরাং এই ল্যাঙ্গুয়েজে কথা বলতে শিখতে হবে। ইফ দ্যাট ক্যান বি ডান দেন ডেফিনেটলি দ্যাট উই ক্যান অ্যাকচুয়ালি ক্রিয়েট চেঞ্জেস ক্রিয়েট করা, কিন্তু এটাই একটা রাস্তা যে when someone is taking dowry straight away tell them যাবো না তোমার বিয়েতে because you are taking dowry, and focus on yourself, that is increasing the self respect about yourself, that আমাকে কেউ বিয়ে করবে আমার উপরে দয়া নয়, বিয়েটা কেউ দয়া করে করবে না, আমি যদি ডিসাইড করি কারোর সঙ্গে জীবন যাপন করব, তো both sides should agree that okay we decide to, it is a contract, it's a social contract, and it should be taken as that only, it should not be যে কে কতটা আমাকে কতটা ডাউরি দিল, হাজবেন্ড ভাবলো আমাকে এতটা ডাউরি নিয়ে আসলো, বউ আমার এত কিছু আনলো, তাহলে আমি ওকে খুব ভালোবাসবো, তাহলে তো তোমাকে ভালোবাসছে না, অ্যাকচুয়ালি ডাউরিটাকেই ভালোবাসছে, and you are equal to that dowry. So now it is your choice whether you want to be like that or you want to make a change and reject those kind of people who think like this.
বিকজ এটা এখানে মহিলারাও থিঙ্ক করেন, অনেক মহিলারাও করেন, কারণ এখানে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ছেলের মারাও বলছেন, সুতরাং ওখানে ওই প্রশ্নটাও থেকে যায় যে মহিলাদেরকেও ওই রকম ধরনের মানসিকতার মহিলাদেরকেও রিজেক্ট করা উচিত বা দুটো শুনিয়ে দেওয়া দরকার। ম্যাম নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। পবন গুরুং এর প্রশ্ন, হোয়াট ইজ দ্য রোল অফ ফ্যামিলি ভ্যালুস ইন মিনিমাইজিং জেন্ডার গ্যাপস ইন আওয়ার সোসাইটি? Definitely family values have a lot of role to play, in the sense that families are the first site of balance, but families are also the sites which teach individuals their worth, their equality. They also tell them, or they give them the skills equally, which actually helps in minimizing the gender gap. এই যে রিলেটিভ ডিফারেন্স বিটুইন পিপল থাকে, সেটা ইউজুয়ালি দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই বিকজ দে আর সাম পিপল আর স্টার্টিং ফ্রম ভেরি ডিসঅ্যাডভান্টেজড গ্রুপ, ডিসঅ্যাডভান্টেজড পজিশন, যার জন্য এই অবস্থায় যায়। তা আমরা যেটা করতে পারি, দ্যাট ফ্যামিলি ভ্যালুজ, ইফ you will see that those families which practice equality, they have no such problem in the sense that they are also bringing those values into the society and bringing changes. আর যে ফ্যামিলিজ এর মধ্যে এই ধরনের স্টিরিওটাইপস বা বায়াস এক্সিস্ট করে, then it also results in generating negative values, and it definitely will impact. And gender gap is a huge thing, and what we can do is yes, with regard to family values, definitely what I can say is family is the first unit of society. So definitely if you have some good values, you have gender equal values, you practice it at home, you have the knowledge, you have the practice, then when you go out into the society you practice the same, and as a result you are setting examples, and you are also ট্রান্সমিটিং দোজ এক্সাম্পলস, কারণ তোমাকে দেখে দ্বিতীয় জন শিখছে, এইভাবে ইন্সপিরেশনের মাধ্যমে কিন্তু আরো তুমি চেঞ্জেস আনছো। সো ওয়ান ফ্যামিলি ইজ অ্যাকচুয়ালি ব্রিংিং চেঞ্জেস টু লট অফ ফ্যামিলিজ। ম্যাম পরের প্রশ্নে যাচ্ছি, হানিফের প্রশ্ন, will it impact on women freedom the new marriage act from 18-year age to 21-year age? See, first of all, this new marriage act has not come into practice, but আমি ধরে নিচ্ছি যে এইভাবে হচ্ছে যে 21 years, তো উইমেন্স ফ্রিডম তা কিছু ক্ষেত্রে হ্যাঁ, কিছু ক্ষেত্রে না। কিছু ক্ষেত্রে হ্যাঁ, এই কারণে যে মহিলাদের অনেক ক্ষেত্রেই পরিবারের একটা প্রেশার থাকে টু গেট ম্যারিড বাই দ্য টাইম ইউ রিচ 18 অ্যান্ড জাস্ট পুশ অফ। আমি একটা এক্সাম্পল দিতে পারি, আমাদেরই এক ছাত্রী, সে পরীক্ষার সময় এই প্যান্ডেমিকের কারণে তার ওই সময়টায় তার বিয়ে হয়ে যায়, এবং তার পরবর্তীতে সেই মেয়েটি পরীক্ষা অবশ্যই অ্যাসাইনমেন্টস যখন আমি চাই তখন সে দিতে পারে না, এবং আই হ্যাড টু রিচ হার। আমি যখন তাকে রিচ করলাম ফাইনালি ছাত্রদের দিয়ে, এবং যেই ছেলেটি ইনফরমেশনটা নিয়ে গেল, সে বলল ম্যাম ওর সঙ্গে কথা বলা খুব মুশকিল, এই কারণে যে আমি ছেলে ও মেয়ে, তো ও যে পরিবারে বিয়ে হয়েছে তারা পছন্দ করে না বাইরের ছেলের ফোন অ্যাটেন্ড করা। পরবর্তীতে আমি বললাম যে তুমি বলো ওকে আমাকে ফোন করতে, তো ও যেন না ভয় পায়, আমার সঙ্গে কথা বলে ডাইরেক্টলি। ও যখন আমার সঙ্গে কথা বললো, ও বললো যে ম্যাম আমি এখন ছাদের থেকে কথা বলছি, কারণ আমার পরিবার, আমার যে বাড়িতে বিয়ে হয়েছে সেই বাড়িতে তারা চায় না আমি পড়াশুনো করি, কারণ তাদের ছেলে গ্র্যাজুয়েট কি তারও নিচে হবে, এবং সে MA করতে চাইছে মেয়েটি, তার সেজন্য তার পড়ার অতটা ইম্পর্টেন্ট নয়, তার রান্নাবান্নাটা করা বেশি দরকারি, এবং তার পরীক্ষাটা হলো না হলো না হলো। তো দেয়ার আফটার পরীক্ষাটা না দিলে, কারণ সে 3rd সেমিস্টারে আর একটা সেমিস্টার করলে তার MA টা হয়ে যায়, দেন ইট ওয়াজ প্ল্যান্ড রাদার দ্যাট শি শুড কাম, এবং কোনো একটা ইয়ে করে বায়না করে সে তার বাড়িতে আসবে, বাবার বাড়িতে আসবে, এবং বাবার বাড়িতে এসে যেহেতু এটা অ্যাসাইনমেন্ট, এটা একটা ফ্লেক্সিবিলিটি আছে, সেই জন্যে আমি তার পরীক্ষাটা রোববার নিই, সে আলাদাভাবে পরীক্ষাটা দেয়, পরীক্ষাটা দিয়ে তার অ্যাসাইনমেন্টটা রাখা হয়, মার্কসটা দেওয়া হয়। কিন্তু এই যে এই মেয়েটির যে জীবনটা আমি দেখলাম, তাতে আমি একটা জিনিস বুঝলাম, দ্যাট হাউ ইট ইজ গোয়িং টু ইম্প্যাক্ট। এটার একটা পজিটিভ ইম্প্যাক্ট হচ্ছে যখন বাবা মা আর এই বয়সে বিয়ে দিতে পারবেন না, কিন্তু এটাও সত্যি যে অনেক ক্ষেত্রে বিয়েটা কিন্তু আমাদের সমাজ যেহেতু আমরা যতই বলি না কেন ডাউরি প্রহিবিশন আছে, এই সেই হেনা তেনা, কিন্তু একটা স্তরে কিন্তু ডাউরিটা স্টিল প্রিভেলেন্ট, বিকজ ইকোনমিক্স অলওয়েজ ডমিনেটস। তুমি যদি এখন দেখো, আমি একটু অন্যদিকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে তুমি যদি দেখো যে এখন অনেক বেশি কেসেস বাবা মাকে দেখতে পাচ্ছে না ছেলেমেয়েরা, স্পেশালি মিডল ক্লাসে
বাবা মাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে এবং তারা একসঙ্গে থাকতে পারছে না। আগের কিন্তু সেরকম ছিল না, আগে কিন্তু একটা ঘরে থাকলেও বা দুটো ঘরে থাকলেও কিন্তু বাবা মার সঙ্গে থাকছেন, এখন কিন্তু পারছে না। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ইকোনমিক্স ইজ দ্য রিজন, দ্যাট ইজ আমি আমার যে ইকোনমিক রিসোর্সেস আছে সেটা দিয়ে আমি আমার ছেলে মেয়েকে দেখবো, আমি আমার ওয়াইফকে ভালো রাখবো বা আমি নিজে ভালো থাকবো, সেরকম একটা ব্যাপার আছে। আমি আরো বেশি হাতে টাকা থাকবে, আমি যদি বাবা মাকে রাখি তাহলে আমার আরো বেশি এক্সপেন্ডিচার হবে, যেটা আমি করতে চাই না। খুব বাজে লাগছে কথাটার মধ্যে, বাট দ্যাট ইজ দ্য হার্ডকোর ট্রুথ। এবং নিউ ম্যারেজ অ্যাক্টের ফলে হয়তো কিছুটা সুবিধা হবে, যে মেয়েরা আর একটু পড়াশোনা করতে পারবে, তারা নিজেদের সম্বন্ধে ভাবতে পারবে এবং সে ডিসইনফর্মড চয়েস করতে পারবে। আবার কিছু ক্ষেত্রে হয়তো সেই জায়গাগুলোতে সমস্যা হবে। কিন্তু এখনকার দিন যেরকম আমরা যখন বলছি জেন্ডার ইকুয়ালিটির কথা, তাহলে এমনি কিন্তু নর্মালি দেখা যায় যে 21 ইয়ার্স বেশিরভাগ ক্ষেত্রে মিডল ক্লাস, আপার মিডল ক্লাস মেয়েরা, যদি না তাদের অন্য কোনো একটা ব্যাপার থাকে, খুব কম ক্ষেত্রে পরিবার থেকে দিয়ে দেওয়া হয়, বিয়ে দিয়ে দেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু একটা ট্রেন্ড দ্যাট ইউ সি ইন দ্য লোয়ার ইনকাম ক্যাটাগরি, এবং যেটার সঙ্গে কিন্তু আরো অনেক সমস্যা জড়িত আছে, সেটাকেও কিন্তু আমাদের অ্যাড্রেস করা উচিত। যে হেলথের সমস্যা আছে, এডুকেশনের সমস্যা আছে, সিকিউরিটির সমস্যা আছে, সেই জায়গাগুলোকে আমাদের অ্যাড্রেস করলেই তবে কিন্তু এটার একটা ইম্প্যাক্ট হতে পারে। ম্যাম নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। ম্যাম অ্যাকচুয়ালি অনেকগুলো প্রশ্ন আছে, আপনার যদি অসুবিধা না থাকে তাহলে নেব। নো প্রবলেম। আচ্ছা আচ্ছা, মুক্তা সরকারের নেক্সট প্রশ্ন, দ্য রোল অফ ওমেন্স financial empowerment in eliminating gender inequality in society. ডেফিনেটলি জেন্ডার ইনইকুয়ালিটি সোসাইটির কে অ্যাড্রেস করার জন্য ফিনান্সিয়াল এম্পাওয়ারমেন্ট সবসময় বলা হয় ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইকোনমিক এম্পাওয়ারমেন্ট থাকলে ইট ইজ লাইক, আমি একটা এক্সাম্পল দিই ক্লাসে, এমনি ছেলে মেয়েদেরকেও বলি সবসময়, সেটা হচ্ছে তুমি যদি ইকোনমিক্যালি এম্পাওয়ার্ড হও তারপরে বিয়ে করো, দেন ইউ আর দ্য সান অ্যান্ড অল দ্য প্ল্যানেটস মুভ অ্যারাউন্ড ইউ। সবাই তখন তার নিজের নিজের পজিশন ঠিকঠাক করে নিয়ে তোমার সঙ্গে অ্যাডজাস্ট করবে। আর তুমি যদি ফিনান্সিয়াল এম্পাওয়ার্ড না হও এবং তারপরে বিয়ে করো, তখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে তুমি একটা প্ল্যানেট এবং বাকি অন্য কেউ সান হয়ে গেল, এবং তার কথা মতো তোমাকে সবকিছু করতে হচ্ছে, তোমাকে তার চারপাশে ঘুরতে হচ্ছে। ফলে ফিনান্সিয়াল এম্পাওয়ারমেন্ট কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ, এই কারণে যে তোমার কাছে যদি টাকা থাকে তাহলে তুমি কিন্তু, বা তুমি যদি ফিনান্সিয়ালি এম্পাওয়ার্ড হও, তাহলে কিন্তু ইউ ক্যান মেক দ্য রাইট চয়েস। দ্য চয়েস ইজ লাইক কামিং আউট অফ এ ব্যাড রিলেশনশিপ, কামিং আউট অফ ভায়োলেন্স, সেইং নো টু সার্টেন থিংস, সেগুলো কিন্তু তুমি করতে পারো এবং তুমি তোমার নিজের ফ্রিডম উপভোগ করতে পারো। ফ্রিডম ইন নট দ্যাট হোয়াট এভার আই ওয়ান্ট টু ডু আই ক্যান ডু ইট, এরকম নয়। কথাটা হচ্ছে যে আমি যেটা, ধরো আমি আমার বাবা মাকেই দেখতে চাই পোস্ট ম্যারেজ, সেটাও আমি করতে পারবো। I want to do something for deprived people, I can do it because I am financially empowered. So it has a big role to play. ম্যাম নেক্সট প্রশ্নে যাচ্ছি, অতুল বিশ্বাসের প্রশ্ন, ইন দ্য এরা অফ ডিকনস্ট্রাকশন ম্যাম ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য নোশন অফ ওমেন্স এম্পাওয়ারমেন্ট হ্যাজ বিন আউটডেটেড? We have to think about the notion of the humanitarian ground. Yes, it is very important. It is not outdated, I won't say it is outdated, because উইমেন্স এম্পাওয়ারমেন্ট যদি আমি দেখি তাহলে এটা হচ্ছে যে প্রথমত কোন উইমেনের কথা বলছি। নট অল উইমেন নিড এম্পাওয়ারমেন্ট, নট অল উইমেন নিড দ্যাট সাপোর্ট, নট অল উইমেন উড রিকোয়ার দ্যাট সাপোর্ট। হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে যদি বলো, হ্যাঁ, it is essential to humanize women, and that is the point from where there is also a debate that whether we want to call ourselves feminist or humanist. অনেকে বলবেন যে আমি ফেমিনিস্ট নই, আমি হিউম্যানিস্ট। আমার কাছে কিন্তু দুটোই সমান, বিকজ everybody, all of us would support human rights, all of us would support the right to life of individuals, we would support the right to make a choice, right to freedom. সেটা যদি আমরা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে করি, then also it is equivalent to our demand that women be also given the right, they may be they should have the right to choose, they should have the right to choose freely, to be free, to feel free and make the choices. Now আমরা of course এরকম একটা ডিবেট চলছে যে উইমেন্স এম্পাওয়ারমেন্টের কথাটা এখন আউটডেটেড হয়েছে, এটা একটা কাইন্ড অফ লিবারাল পার্সপেক্টিভ বা একটা কাইন্ড অফ ইউএন এর দ্বারা ইনফ্লুয়েন্সড
perspective. So it is not the real thing. Now what we should think of, we should develop some alternative ideas. I agree to it, but for policy making, this particular concept is very essential, because within it you also talk about the structures, you talk about the opportunities which help in, because if the structures are favorable and it is able to sustain the opportunities, or it is able to give you good opportunities, or give you access to the resources and opportunity to access those resources, then you can come to this point where you can call yourself empowered to take decisions, empowered to make choices. So in that, from that perspective, from the policy making perspective, it is essential and it needs to be there. Not just when you are looking at the small milieu of your classroom or your family or your near and dear ones. I'm not talking from their perspective, I'm talking from that perspective, those groups of people who are positioned in the margin. And often when we are talking in intellectual terms, we tend to marginalize them very often, কারণ ওদের ভাষা আমার ভাষা এক নয়, ওদের সত্য আমার সত্য এক হচ্ছে না, এবং ওই সত্যটাকে সামনে আনার জন্য আমাদের কিন্তু এই ডিসকোর্সটা রেলেভেন্ট, এটা স্টিল রেলেভেন্ট, and it is through the policies only where through which we can reach these margins and bring them to the center, যেটা আমাদের objective of sustainable development. বা তুমি যদি sustainable development goalsও দেখো বা আমাদের এজেন্ডা দেখো 2030, সেখানেও কিন্তু একই কথা বলা হচ্ছে যে more and more inclusion, and more inclusion can only take place when you speak the language of empowerment, because within it also, of course, it is one of the categories, কারণ humanitarian ground যখনই বলি কিন্তু আমরা অনেক ক্ষেত্রে জেন্ডার যে ডিফারেন্সেস আছে সেটা বুঝতে পারি না। জেন্ডার ডিফারেন্সেসটা বোঝাটাও কিন্তু ইম্পর্টেন্ট, বিকজ জেন্ডার ইজ ওয়ান অফ দ্য মেজর ফ্যাক্টরস, ক্রিটিক্যাল ফ্যাক্টরস দ্যাট ডিটারমাইন্স হু গেটস হোয়াট, ওয়েন অ্যান্ড হাউ। ম্যাম নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, জয়তীর প্রশ্ন। Ma'am, many times we see well-educated women, they themselves don't want to come out of the established norms and rules, or many times they hesitate going against such things, which are against women community. How such women can be motivated to raise their voice for this? First of all, is important that motivation should come from within. Okay, until unless you have faced the struggle, you cannot you won't feel motivated. So someone has to suffer first and then understand. It is a very wrong way of looking at it, but I always feel যখন তুমি কোনো সমস্যায় পড়বে তখনই তুমি সেটার সলিউশন খুঁজবে। তো যেই সব মহিলারা ওই একটা পরিধির মধ্যে থাকতে পছন্দ করছেন, দে হেজিটেট টু কাম আউট, দে আর ফিয়ারফুল অফ দ্য ফ্যাক্ট যে আমি যে যাব সেটা তো একটা আননোন জায়গা, সেখানে আমি এখন যেটা আছি সেটা কমফোর্টেবল, আমাকে বোঝানো হয়েছে দিস ইজ কমফোর্টেবল, ইট ইজ কমফোর্টেবল টু গেট ম্যারিড, ইট ইজ কমফোর্টেবল টু লিসেন টু দ্য নর্মস, ইট ইজ কমফোর্টেবল টু সাবমিট টু দ্য এস্টাবলিশড order. The moment you try to rebel, you try to break, you are inviting trouble. So why invite trouble? Now those women, you don't need to motivate them, they will get self-motivated once they face the troubles. But only thing is that they should also be allowed to remain as they want to remain. Only thing is that they should not restrict or deprive other women who want to come out, who want to do things differently, who want to think differently, who want to make a choice freely. So they should not create challenges for them. So that is the only thing that you can expect them to do for you. Otherwise motivation has to come from their own psychological need, when they feel that the kind of the deprivation in terms of self-esteem, and they feel that they should do something, that they are not being given respect, or they have to prove themselves, or they need to prove themselves to themselves that they are also something, then they would obviously they would come out of that comfortable zone. And we don't actually see in a mathematics question paper, if you remember your childhood days, we would always go for those sums which are easy. We did not want to attempt those questions which are tough. Now the tough questions only we attempted when there was no option, but we had to go for it. Now the teacher would always make us sometimes that force us to attempt that tough question by making it compulsory.
I'm saying no need to make it compulsory. Everybody need not come out and say that, okay, I am motivated enough. Let that person remain where the person is. You come out. See to it that they don't counter or they don't challenge your freedom. They don't restrict you, deprive you. That is the only thing. Excuse me. ম্যামকে অনেক ধন্যবাদ। আজকে আরো কিছু প্রশ্ন ছিল, কিন্তু 1.5 ঘন্টা যেহেতু হয়ে গেছে, সেই কারণে আমি বেশি প্রশ্ন নিচ্ছি না, কারণ আমাদের লিঙ্কটাও এরপর এক্সপায়ার করে যাবে, তো সেই জন্য বেশি প্রশ্ন নিলাম না। যদি কারোর আরো প্রশ্ন রয়েছে, আমি জানি যারা প্রশ্ন করেছেন তারা আমাদের একটু লিঙ্ক, আমাদের যে মেল রয়েছে, আমাদের মেলে কোয়েশ্চেনগুলো পাঠিয়ে দেবেন, অ্যান্ড উই উইল ব্রিং দ্য আনসার। আজকে সবাইকে ধন্যবাদ। আজকের মতো শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। আশা করছি ম্যামকে আমরা আবার পাবো, আবার অন্য কোনো বিষয় নিয়ে ম্যাম বলতে আসবেন। ম্যাম এতক্ষণ ধরে যে এতগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন, এই জন্য ম্যামকে একটা বড় থ্যাংক ইউ। এবং না, মানে ভালোই বড় লাগে। থ্যাংক ইউটা খুব কম, বড় থ্যাংক ইউটা খুব কম হয়ে যায়, মানে ম্যামের বলতে বলতে কাশি এসে যাচ্ছে, ম্যাম তাও এতগুলো প্রশ্ন পরপর নিয়ে যাচ্ছেন, এই জন্য থ্যাংক ইউ সো মাচ ম্যাম। এবং আমাদের সমস্ত স্টুডেন্টদের ধন্যবাদ। এবং আজকে একটি স্পেশাল অ্যানাউন্সমেন্ট দিয়ে আমি শেষ করব। আমাদের আমাদের খুব সামনে 12 তারিখে আমাদের একটি সামাজিক কর্মসূচি রয়েছে পুরুলিয়াতে। আমরা সেখানে কিছু ছোট ছোট বাচ্চাদের কিছু জিনিসপত্র বা পড়াশোনার সামগ্রী দিয়ে একটু সাহায্য করতে চাই। আপনারা সেখানে টাকা দিয়েও সাহায্য করতে পারেন, এবং আমাদের বাচ্চাদের যা সামগ্রী আর কি, যেমন ধরুন স্কুল ব্যাগ বা পেন্সিল বক্স, পেন্সিল, পেন, এগুলো দিয়েও আপনারা সাহায্য করতে পারেন। আপনারা যে যেভাবে পারেন আমাদের সাহায্য করতে পারেন। আমাদের একটু ফোন করে নেবেন বা মেল করে নেবেন। আমরা এখনো অবধি যতটা সাহায্য জোগাড় হয়েছে আমরা আপনাদের জানিয়ে দেবো, সেই মতো আপনারা ব্যবস্থা একটু করে দিতে পারবেন, তাহলে আমাদের খুব সুবিধা হয়। সবাইকে ধন্যবাদ, আমাদের পাশে থাকুন, অনেক ধন্যবাদ। সবাইকে শুভরাত্রি। Okay, thank you.